আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আজকে আমরা যে অধ্যায়টা পড়বো এটা হচ্ছে সর্বশেষ অধ্যায়, জীব প্রযুক্তি। আমাদের একটা অধ্যায় বাকি ছিল। সো এই অধ্যায়টা আজকে আমরা তামা করে ফেলবো ইনশাআল্লাহ। এই অধ্যায় থেকে কথা দিয়ে রাখতেছি, এই অধ্যায় থেকে তোমার কোনো ধরনের প্রবলেম হবে না। প্রথমে আমরা বেসিক আলোচনা করব, এরপর আমরা সিকিউ সলভ করব, তারপর আমরা এমসিকিউ সলভ করব ইনশাআল্লাহ। সো চলো আমরা সরাসরি ক্লাসের মধ্যে চলে যাই। তো আমাদের অধ্যায়টা হচ্ছে 14তম অধ্যায়, ঠিক আছে? তো 14তম অধ্যায়কে চতুর্দশ অধ্যায়, অধ্যায় 14 অধ্যায়। তো এটার নাম হচ্ছে কি, জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি। এই অধ্যায়টার মধ্যে মূলত দুইটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। মূল টপিক হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে টিস্যু কালচারের বর্ণনা, আর একটা হচ্ছে জিএমও প্রযুক্তি বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বর্ণনা। সো এই দুইটা মানে টিস্যু কালচার কিভাবে করা হয়, ধাপগুলা কি, জিএমও প্রযুক্তি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এটা কিভাবে করা হয়, ধাপগুলা কি, এবং টিস্যু কালচারের যে গুরুত্ব আছে, এবং জিএমও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে গুরুত্ব আছে, এটাই হচ্ছে এভারেজ এই অধ্যায়টার মূল আলোচনার বিষয়। সো এইটা একেবারে সিম্পল জিনিস, অত প্রেশার নেওয়ার কিছু নাই। হ্যাঁ, একেবারে ছোট্ট অধ্যায়, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, অত সময় নাও লাগতে পারে। সিম্পল ছোট ছোট দুইটা টপিক একটু চিত্র প্র্যাকটিস করে করে দিতে পারলেই হয়ে গেল ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা যদি এই অধ্যায়টার মধ্যে প্রবেশ করি, তাহলে প্রাথমিকভাবে এখান থেকে আমার বইয়ের মধ্যে এখান থেকে এমসিকিউটা একটু বেশি আসে, এমসিকিউ বেস। এটা মনে হয় একটু বই থেকে যদি আমি একটু বলে দেই তাহলে আর একটু ভালো হয়। সো আমি চেষ্টা করব একটু বইটার মধ্যে যাওয়া যায় কিনা। বইটার মধ্যে যাওয়া যায় কিনা এটা আমি একটু দেখি, বইটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আমি একটু বইটা আনি। উম, হুম। ওকে। হ্যাঁ, মোটামুটি আসছে। তো এইটা আনছি বিশেষ কিছু কারণ আছে। প্রাথমিকভাবে অধ্যায়ের শুরুর দিকে কিছু এমসিকিউ আছে, জাস্ট এই এমসিকিউ গুলা কোথায় কোথায় থেকে হয় এটা দেখানোর জন্য এখানে আমি আনছি। তো এমসিকিউটা হচ্ছে এই জায়গাগুলাতে এমসিকিউ গুলা আছে। যেমন যেমন দেখো, এই যে বায়োটেকনোলজি শব্দটা মূলত এখান থেকে একটা সংজ্ঞা আছে যে জীব প্রযুক্তি কাকে বলে, জীব প্রযুক্তি কাকে বলে। বায়োলজি বায়োলজি এবং টেকনোলজির আন্তঃসম্পর্কিত বিষয় হচ্ছে জীব প্রযুক্তি, এখানে একটা সংজ্ঞা। দেন এই যে এই বায়োটেকনোলজি শব্দটা কে আনছে সর্বপ্রথম, একজন হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল কার্ল এরেকি। ওনার নাম হচ্ছে কি, ওনার নাম হচ্ছে কার্ল এরেকি, হাঙ্গেরীয় একজন প্রকৌশলী। তিনি এই যে বায়োটেকনোলজি শব্দটা প্রথম প্রবর্তন করেন। এখান থেকে এমসিকিউ আসে, কে সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটা আনছে? হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি। আচ্ছা, এরপরে এখান থেকে যদি যাও, এই যে ফার্মেন্টেশন, গাজন এবং চোলাইকরণ যে পদ্ধতিটা, গাজন এবং চোলাইকরণ যে পদ্ধতিটা, এটা কখন আসছে? এটা কখন আসছে? এখন থেকে প্রায় 8,000 বছর আগে। এটাকে 4,000 বইলো না, এটা 8,000 বছর আগে থেকে আসছে। ওকে। এরপর ওয়াটসন এবং ক্রিক ডিএনএ মডেল আবিষ্কার করছে 1953 সালে। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডাবল হেলিক্সের গঠন আবিষ্কার করছে। ডিএনএ ডাবল হেলিক্সের, এই যে ওয়াটসন এবং ক্রিক,
এই যে ওকে, এই যে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডাবল হেলিক্সের মডেল আবিষ্কার করছে। সো এগুলা হচ্ছে আমার কোশ্চেন। এরপরে হচ্ছে মোটামুটি প্রাথমিকভাবে এমসিকিউ কোশ্চেন। আর টিস্যু কালচার এখান থেকে যে এমসিকিউ যেটা আসে ক নাম্বারের ক্ষেত্রে, যে টটিপোটেন্ট কোষ যেটা, এটা আমরা একটু আলোচনা করব। এরপরে হচ্ছে যে এক্সপ্লান্ট, ওটা তো আছে। আর এই যে টিস্যু কালচার করা হয় মূলত কোন অংশগুলো থেকে টিস্যু কালচার মূলত করে, মানে এই পরাগরেণু, পিত্ত, পার্শ্বমুকুল, পর্ব, মূলাংশ ইত্যাদি গুলা থেকে এইগুলো হচ্ছে এক্সপ্লান্ট হিসেবে নির্বাচন করা হয়। ঠিক আছে। এরপর হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তির ধাপ। তাহলে এই বিষয়গুলা জাস্ট হচ্ছে এমসিকিউ এর জন্য আমরা একটু ভালোভাবে পড়বো। এর পরবর্তীতে তো এগুলো আমি আর বললাম না, লিখেও দিলাম না। সো আমরা এখন সরাসরিতে আমাদের ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। আমাদের ক্লাসের যে প্রথমে এই টপিকটা হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে জীব প্রযুক্তি কাকে বলে। এটা ক নাম্বারের কোশ্চেন, সেটা হচ্ছে কি জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি, তো জীব প্রযুক্তি এটা আমরা এই একটু আগে আমরা বলছি যে জীব প্রযুক্তি জিনিসটা কি। জীব প্রযুক্তির সংজ্ঞাটা এক্স্যাক্টলি হচ্ছে, কোথায় দেখাইলাম, এই যে বায়োলজি এবং টেকনোলজি এর আন্তঃসম্পর্কিত বিষয়ই হচ্ছে জীব প্রযুক্তি। তাহলে এটাই সুন্দর সংজ্ঞা, আমরা এভাবে লিখবো। বায়োলজি এবং টেকনোলজির, বায়োলজি এবং টেকনোলজির আন্তঃসম্পর্কিত বিষয় হচ্ছে জীব প্রযুক্তি। বায়োলজি এবং টেকনোলজির আন্তঃসম্পর্কিত বিষয় হচ্ছে কি জীব প্রযুক্তি। তাহলে এটা আমরা এভাবে আনসার করব যে বায়োলজি ও টেকনোলজি, টেকনোলজির আন্তঃসম্পর্কিত আন্তঃসম্পর্কিত বিষয়, বিষয় হলো জীব প্রযুক্তি। তো এই হচ্ছে মোটামুটি জীব প্রযুক্তি। আর তো কোনো কিছু নাই, সংজ্ঞাটা ক্লিয়ার। ওকে, এর পরবর্তীতে যদি আমরা কোশ্চেনের ক্ষেত্রে যাই, তাহলে কোশ্চেন যেটা পাবো সেটা হচ্ছে টিস্যু কালচার কাকে বলে। প্রথম মানে এটাও ক নাম্বার প্রশ্ন বা খ নাম্বারের ক্ষেত্রেও হইতে পারে। টিস্যু কালচার কাকে বলে, টিস্যু কালচার, টিস্যু কালচার, টিস্যু কালচার। তো টিস্যু কালচারটা হচ্ছে, এটাও আমরা সবাই জানি যে টিস্যু কালচার হচ্ছে একটা উদ্ভিদের কিভাবে উদ্ভিদের চারা উৎপন্ন করা যায়। স্বাভাবিক উদ্ভিদের চারা হয় বীজ থেকে। এখন বীজ ছাড়া উদ্ভিদের যেমন পরাগরেণু থেকে, মূলাংশ থেকে, একটু কাণ্ড থেকে, পাতার একটা অংশ থেকে কিভাবে কি করা যায়, কিভাবে হচ্ছে তোমার নতুন চারা উৎপন্ন করা যায়, কৃত্রিম একটা পদ্ধতি পরীক্ষাগারের মধ্যে, নার্সারি, বড় বড় নার্সারি গুলাতে এই টিস্যু কালচারটা করা হয়। টিস্যুর মাধ্যমে চারা উৎপাদন প্রক্রিয়া, এটাই হচ্ছে টিস্যু কালচার। কিন্তু সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো, সংজ্ঞাটা লিখবো টিস্যু কালচারটা করা হয় মিডিয়ামের মধ্যে, পুষ্টিবর্ধক মিডিয়ামের মধ্যে। ওগুলো আস্তে আস্তে আসবো, যার সংজ্ঞাটা মনে রাখো। পুষ্টিবর্ধক মিডিয়ামের মধ্যে এই কি বলে, টিস্যুর বর্ধিতকরণ প্রক্রিয়াকে টিস্যু কালচার বলা হয়। একটা টিস্যু নিব, একটা টিস্যু নিয়ে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়ামের মধ্যে টিস্যুর বর্ধিতকরণ প্রক্রিয়াকে টিস্যু কালচার বলে। তার মানে হচ্ছে টিস্যু কালচার হচ্ছে পুষ্টিবর্ধক মিডিয়ামে, পুষ্টিবর্ধক মিডিয়ামে টিস্যুর বর্ধিতকরণ প্রক্রিয়া, টিস্যুর বর্ধিতকরণ প্রক্রিয়া, এটাই হচ্ছে টিস্যু কালচার। তাহলে টিস্যু কালচার কাকে বলে, জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়ামে টিস্যুর বর্ধিতকরণ প্রক্রিয়াকে টিস্যু কালচার বলা হয়। ওকে, এখন টিস্যু কালচার যদি খ নাম্বারের ক্ষেত্রে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব। খ নাম্বারের জন্য প্রথমে আমরা সংজ্ঞা দিব, সংজ্ঞা দেওয়ার পরে একটু বিস্তারিত কথা লিখে দিব যে টিস্যু কালচারের সময় যে উদ্ভিদের কোন কোন অংশটা এক্সপ্লান্ট হিসেবে নিয়ে মিডিয়ামকে জীবাণুমুক্ত করে ওখানে রাখলে
টিস্যুটা বর্ধিত হয়ে অসংখ্য চারার সৃষ্টি হয়, এটি টিস্যু কালচার। মানে টোটাল প্রক্রিয়াটার 2-3 লাইন একটা বর্ণনা দেওয়া, সংজ্ঞা দিয়ে টোটাল প্রক্রিয়াটা 2-3 লাইনে একটা বর্ণনা দেওয়া, সেটা দিব আমরা খ নাম্বারের জন্য। আর যদি ক নাম্বারের জন্য হয় তাহলে সংজ্ঞা দিব, সংজ্ঞা দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, ওটা ক নাম্বারের ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে এই যে টটিপটেন্ট কোষ কি। এই কোশ্চেনটা হচ্ছে কি, টটিপটেন্ট স্টেম কোষ, টটিপটেন্ট স্টেম কোষ কি। তো টটিপটেন্ট স্টেম কোষটা কি? আচ্ছা, এই যে আমরা এখানে দেখো, একটু আগে আমরা দেখছি, একটু আগে আমরা দেখলাম যে টিস্যু কালচার যে করা হবে, টিস্যু কালচারটা কোন অংশ থেকে করা? পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব, মূলাংশ, এই অংশগুলা থেকে টিস্যু নিয়ে হচ্ছে এক্সপ্লান্ট নির্বাচন করা হয়, টিস্যু কালচারটা করা হয়। তো এই অংশগুলো উদ্ভিদের যে জায়গায় থাকে, যে কোষগুলার মধ্যে থাকে, এই কোষগুলাকে বলা হয় টোটিপোটেন্ট স্টেম কোষ। মানে যেই অংশটা এই টোটিপোটেন্ট, যেই কোষটা হচ্ছে টিস্যু কালচারের জন্য উপযোগী, এই কোষগুলাকে টোটিপোটেন্ট স্টেম কোষ বলা হয়। তাহলে টোটিপোটেন্ট স্টেম কোষ কাকে বলা হয়? যেই কোষগুলা কি উদ্ভিদের কাণ্ডের যেসব সজীব কোষ থেকে হুবহু মাতৃগুণ সম্পূর্ণ উদ্ভিদের সৃষ্টি সম্ভব হয়। সহজ ভাষায় যদি বলি, যে সকল কোষ থেকে টিস্যু কালচার করা যায়, এই কোষগুলাকে হচ্ছে টোটিপোটেন্ট কোষ বলা হয়। হুবহু মাতৃগুণ সম্পূর্ণ উদ্ভিদের সৃষ্টি করা যায়। তাহলে টোটিপোটেন্ট স্টেম কোষ, স্টেম কোষ কাকে বলে? যে কোষগুলা থেকে হুবহু মাতৃগুণ সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি হয়। হুবহু মাতৃগুণ সম্পূর্ণ, মাতৃগুণ সম্পূর্ণ উদ্ভিদ উদ্ভিদ সৃষ্টি হয় এই কোষগুলা থেকে, এই কোষগুলাকেই টোটিপোটেন্ট স্টেম কোষ বলা হয়। ওকে, এখন হচ্ছে আমরা এই অধ্যায়ের পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, সেটাও একটা ক নাম্বারের ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে মিডিয়াম কি। মিডিয়াম, তো মিডিয়াম কি, এটা আমরা টিস্যু কালচার বর্ণনা যখন চিত্র সহ পড়বো তখনই ক্লিয়ার হবে। সহজ ভাষায় যদি বলি তাহলে হচ্ছে যে পাত্রে টিস্যু কালচার করা হয়, যে যে পাত্রে যে পাত্রে টিস্যু কালচার করা হয়, যে পাত্রে টিস্যু কালচার করা হয় তাকে কি বলা হয়? মিডিয়াম বলা হয়। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের আরো একটা কোশ্চেন এখান থেকে আছে ক নাম্বারের জন্য, ওইটাও একটু জানা প্রয়োজন। সেটা হচ্ছে এক্সপ্লান্ট কি। এক্সপ্লান্ট, এক্সপ্লান্ট কি? টিস্যু কালচারের জন্য, যেই টিস্যুটাকে নির্বাচন করা হয়, যেই টিস্যুটাকে নিয়ে টিস্যু কালচার করা হয়, যেই টিস্যুটাকে বর্ধিতকরণ করা হয়, ওইটা হচ্ছে এক্সপ্লান্ট। তাহলে এক্সপ্লান্ট কি? টিস্যু কালচারের জন্য যে অংশটা নির্বাচন করা হয়, টিস্যু কালচারের জন্য, টিস্যু কালচারের জন্য যেই টিস্যু নির্বাচন করা হয়, যে টিস্যু নির্বাচন করা হয় তাকে টিস্যু কালচার বলে। টিস্যু কালচার বলে, এটা হলো টিস্যু কালচার। ওকে, এখন হচ্ছে আমরা সরাসরি টিস্যু কালচারের বর্ণনা পড়ব। টিস্যু কালচারের ধাপগুলো আমরা চিত্র সহ দেখার চেষ্টা করব। তো টিস্যু কালচারের প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন করা। টিস্যু কালচারের প্রথম ধাপ, এটা হলো এই অধ্যায়ের প্রথম গ নাম্বার অথবা ঘ নাম্বারের প্রশ্ন। সেটা হচ্ছে কি, টিস্যু কালচারের বর্ণনা বা ধাপগুলোর বর্ণনা। ওকে, এটার জন্য তাইলে আমাকে যেটা করতে হবে, এই যে একটা উদ্ভিদ, ধরো একটা উদ্ভিদ,
এই উদ্ভিদটা এটা টিস্যু কালচার করব। তো এখান থেকে আমরা কি করব, এক্সপ্লান্ট সংগ্রহ করব। একটা টিস্যু এখান থেকে কেটে নিলাম, এটার নাম হচ্ছে এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট। আমাদের প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন করা। কারণ আমি যে টিস্যু কালচার করব, টিস্যু কালচার করলে ধরো 2-3 হাজার চারা একবার পাবো। এই যে চারাগুলা হবে, যে নতুন উদ্ভিদ হবে, এই উদ্ভিদগুলা হবে হুবহু এই উদ্ভিদটার মতো। এটা হলো মাতৃ উদ্ভিদ, এর মতোই হবে। তাহলে এটাকে সে, কৃষকের জন্য প্রফিটেবল কিনা, এখানে যে গাছটা, এই গাছটা বিশুদ্ধ কিনা, পরিষ্কার রোগমুক্ত কিনা, এবং হচ্ছে এই গাছটা যে ফল দিতেছে, এই ফলটা অনেক ভালো কিনা, কৃষক এটার দ্বারা লাভবান হবে কিনা, ফল কি গাছে অনেক বেশি ধরছে না কম ধরছে, তার ভিতরে কি রোগাক্রান্ত কিনা। হ্যাঁ, আমের বাগান যদি হয় তাহলে মিষ্টি আম সবাই পছন্দ করে, আমটা মিষ্টি কিনা। যদি পেঁপে হয়, মিষ্টি পেঁপে খুব মজা সুস্বাদু, ব্যবসার জন্য লাভ। কিন্তু পেঁপে যদি পাইনসা হয়, আল্লা হয়, কেউ কিনবেই না পাকা পেঁপে, ওইটা বিক্রি করা লস, ওইটা কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তো এইভাবে দেখতে হবে যে এটা এমন একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করা যেটা উৎপাদন খুব বেশি হয় এবং ভালো উৎপাদন দেয়। ঠিক আছে, ওইটার আমরা টিস্যু কালচার। আচ্ছা, এই জন্য প্রথম ধাপ হলো মাতৃ উদ্ভিদ নির্বাচন করা, একেবারে সুস্থ স্বাভাবিক বেশি উৎপাদনশীল একটা উদ্ভিদ নির্বাচন করা। এখান থেকে এক্সপ্লান্টটা কেটে এরপরে হচ্ছে মিডিয়াম, জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়াম। এই যে একটা মিডিয়াম তৈরি করা হলো, দ্বিতীয় স্টেপ মিডিয়াম প্রস্তুতি। তো মিডিয়াম প্রস্তুতির জন্য অনেকগুলা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে মিডিয়াম প্রস্তুতি। মিডিয়ামের মধ্যে তোমার যে পুষ্টিবর্ধক যে উপাদানগুলো আছে, উপাদানগুলা সুন্দরভাবে দেওয়া, তারপর হচ্ছে এই সুক্রোজ, আরো যে প্রয়োজনীয় হরমোন, ফাইটো হরমোন, সবকিছু দিয়ে এই মিডিয়ামটা প্রস্তুত করা 2 নাম্বার ধাপ। 1 নাম্বার ধাপ হলো মাতৃ উদ্ভিদ নির্বাচন। 1 নাম্বার ধাপ মাতৃ উদ্ভিদ নির্বাচন। 2 নাম্বার ধাপ হচ্ছে মিডিয়াম প্রস্তুতি। মিডিয়াম প্রস্তুত। এখন মিডিয়াম প্রস্তুত করলে হবে না, মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করতে হবে। মিডিয়ামটাকে কি করতে হবে? জীবাণুমুক্ত করতে হবে। সো আমরা 2 নাম্বার ধাপে গিয়ে মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করব। এটা হলো 2 নাম্বার হচ্ছে মিডিয়াম, মিডিয়াম জীবাণুমুক্তকরণ। জীবাণুমুক্ত মুক্তকরণ। মিডিয়াম জীবাণুমুক্ত কিভাবে করব? মিডিয়াম জীবাণুমুক্ত করার জন্য একটা যন্ত্র আছে, সেটাকে বলা হচ্ছে অটোক্ল্যাভ যন্ত্র। তো অটোক্ল্যাভ যন্ত্রের মধ্যে এই এক্সপ্লান্টটা স্থাপন করব। এটা আছে, এটা পরে জীবাণুমুক্ত করি। মিডিয়ামটা অটোক্ল্যাভ যন্ত্রের মধ্যে নিয়ে প্রায় 20 মিনিট রাখা হবে এবং হচ্ছে মোটামুটি 25 ± 2 ডিগ্রি তাপমাত্রা দেওয়া হয় এবং অটোক্ল্যাভ যন্ত্রের মধ্যে তাপমাত্রা আছে। এটা হচ্ছে মানে টোটাল যে বিষয়টা, ওই এটার তাপমাত্রা হচ্ছে 121 ডিগ্রি। অটোক্ল্যাভ যন্ত্রের মধ্যে যে তাপমাত্রা থাকে এটা হচ্ছে 121 ডিগ্রি তাপমাত্রা থাকে। যেমন হচ্ছে এই যে আমরা একটু এখান থেকে ঘুরে আসি, তাহলে কালচার আবাদ মাধ্যম মিডিয়াম তৈরি করা হলো, মিডিয়াম জীবাণুমুক্তকরণ করা হবে। অটোক্ল্যাভ যন্ত্রের তাপমাত্রা কত থাকে? অটোক্ল্যাভ যন্ত্রের তাপমাত্রা থাকে হচ্ছে এই যে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হচ্ছে 15 LB² চাপ এবং 20 মিনিট ধরে জীবাণুমুক্তকরণ করা হয়। তাহলে কয় মিনিট ধরে জীবাণুমুক্তকরণ করে? 20 মিনিট। কত চাপ? 15 LB² চাপ। কত এই অটোক্ল্যাভ যন্ত্রের তাপমাত্রা কত থাকে? 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সবগুলা হলো এমসিকিউ। এবং ওই ঘরের তাপমাত্রাটা কত থাকে? ঘরের তাপমাত্রা থাকে 25 ± 2 ডিগ্রি সেলসিয়াস ঘরের তাপমাত্রা থাকে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি জীবাণুমুক্তকরণ আর মিডিয়াম জীবাণুমুক্তকরণ। তাহলে অটোক্ল্যাভ যন্ত্রের তাপমাত্রা থাকবে 121 ডিগ্রি এবং হচ্ছে এটা যে পাত্রে যেই রুমের মধ্যে রাখা হবে রুমের তাপমাত্রা থাকবে 25 ± 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এটা তাপ দেওয়া হবে হচ্ছে 15 LB²। আসলে এলবি কি? এটা হচ্ছে ওই ল্যাটিন ভাষায় এটাকে পাউন্ড, পাউন্ড²ইঞ্চি চাপ, পাউন্ডে এলবি দ্বারা প্রকাশ করা হয়। সো এটা ওজনের কিছু না। তৃতীয় ধাপ
তৃতীয় ধাপ গেল, এখন চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে গিয়ে আমাকে কি করতে হবে? চতুর্থ ধাপে গিয়ে দেখো, আচ্ছা এখানে চতুর্থ ধাপে একটু মিসিং করতে, এখানে আরেকটা ধাপ দেওয়া উচিত ছিল। ওইটা হচ্ছে আমার যে সহজ বায়োলজি বই, ওখানে আমি এটা দিয়ে দিছি। সেটা হচ্ছে এক্সপ্লান্ট স্থাপন করা। হ্যাঁ, মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন। তো এইটা স্থাপন করাটা তো একটা ধাপ, এখন শুধু জীবাণু মুক্তই করলাম, এক্সপ্লান্ট যদি স্থাপন না করি তাহলে তো হলো না। এই জন্য আমি একটা ধাপ বাড়ায় দিছি, সেটা হচ্ছে মিডিয়ামে এক্সপ্লান্ট এক্সপ্লান্ট স্থাপন। ওকে, এখন আমি এক্সপ্লান্টটা মিডিয়ামের মধ্যে স্থাপন করছি, এই টিস্যুটা এখানে স্থাপন করছি। এখন কি হবে? এটা আস্তে আস্তে কেলাসিত হবে, এটার মধ্যে বিভাজিত হবে, বিভাজিত হইতে 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 এই যে মানে টুকরা টুকরা, অসংখ্য টুকরা টুকরা সৃষ্টি হবে। এবং এবং যেটা হবে, এই যে আমরা চিত্রটা একটু দেখি, এই যে কেলাস তৈরি হবে এবং আস্তে আস্তে পরের স্টেপে যে অণুচারার সৃষ্টি হবে, ছোট ছোট চারার সৃষ্টি হবে, দুইটা করে পাতা বেরোবে, এই যে অণুচারা, অণুচারা, ঠিক আছে, এরকম অণুচারার সৃষ্টি হবে। তবে মূল বের হবে না। কি বের হবে না? মূল বের হবে না। এই মূল বের হওয়ার জন্য এদেরকে আলাদা মিডিয়ামে প্রতিস্থাপন করতে হবে। এই জন্য এই যে পঞ্চম পঞ্চম যে ধাপ, সেই ধাপটা হচ্ছে কি, এই যে সেই ধাপটা হচ্ছে এই যে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। তাইলে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, মূল উৎপাদক মিডিয়ামে স্থানান্তর। কেন? কারণ এখানে শুধু দুইটা করে পাতা বেরিয়েছে, মূল বের হয় নাই। যদি মূল না বের হয় তাহলে কিন্তু এই চারাগুলা কিন্তু হবে না। তো অনেক ক্ষেত্রে মূল বেরও হয় এখানে, আবার যদি বের না হয় তখন মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করা হয়। এই যে একটা মিডিয়ামে স্থানান্তর করা হলো, যেমন এখানে তখন কি বেরোবে? তখন হলো মূল বেরোবে। এই যে পাতা, পাশাপাশি যে মূল, পাতা, এই যে মূল। যখন মূল বেরোবে তখন আর টেনশন নাই। যখন মূল বের হয়ে গেল তখন মানে একটা গাছ, পূর্ণাঙ্গ গাছ হয়ে গেল। তখন এটা এটা থেকে এটা বের করে নিয়ে আস্তে আস্তে টবের মধ্যে স্থানান্তর করা হবে। টবের মধ্যে স্থানান্তর করা হবে এবং আস্তে আস্তে নতুন চারা গাছ হয়ে যাবে। তো এটাই হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি। এটা হচ্ছে অল্প সময়ের মধ্যে অধিক চারা পাওয়া যায়, হিউজ, হাজার হাজার লক্ষ লক্ষ চারা পাওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে। এরপরে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, তার পরবর্তীতে যে ধাপটা, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। প্রাকৃতিক পরিবেশ বা মাঠ পর্যায়ে স্থানান্তর, মাঠ পর্যায়ে পর্যায়ে স্থানান্তর। তো এই কোশ্চেনটা আমি কিভাবে আনসার করব? টিস্যু কালচারের ধাপগুলো বর্ণনা আসলে 1 নাম্বার পয়েন্ট। নিচে ধাপগুলোর প্রথমে টিস্যু কালচারের সংজ্ঞা দিব, নিচে ধাপের গুলো বর্ণনা দেওয়া হলো, তারপরে চিত্র আঁকবো, তারপর বর্ণনা দিব। চিত্র চিত্র হচ্ছে টিস্যু কালচারের ধাপ সমূহ, টিস্যু কালচারের ধাপ সমূহ। এখন একটা কথা শোন, চিত্র, এই যে আমি যে চিত্রটা দিচ্ছি এটা কি বইয়ের মতো হয়েছে? না, এটা অন্যরকম হয়েছে। আবার বইয়ের মধ্যে যে চিত্র এটা অন্যরকম, কোনো সমস্যা নেই। তুমি তোমার মতো করে চিত্র আঁকো, নো প্রবলেম। এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম, এটা এক্সপ্লান্ট, তারপরে এখানে দাও এটা হলো এক্সপ্লান্ট স্থাপন, এক্সপ্লান্ট স্থাপন। এই যেটা কেলাস, কেলাস গঠন, কেলাস গঠন, ঠিক আছে। এখানে দাও মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। এটা হলো মাঠ পর্যায়ে স্থানান্তর, এটা হচ্ছে মাঠ পর্যায়ে স্থানান্তর। ব্যাস হয়ে গেল টিস্যু কালচারের ধাপ, এই এভাবে।
এভাবে চিত্র দিয়ে বর্ণনা দিলেই হলো। তো বর্ণনাটা স্টেপ বাই স্টেপ দিবা। তাহলে এই যে স্টেপ বাই বর্ণনা, তাহলে প্রথমে সংজ্ঞা, তারপর বর্ণনা নিচে দেওয়া হলো, তারপর চিত্র আঁকবো, ইন্ডিকেট করব, তারপরে এই যে স্টেপ বাই স্টেপ বর্ণনা দিব। এই হচ্ছে টিস্যু কালচার। যে প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন, তারপরে এক্সপ্লান্ট মিডিয়াম তৈরি করা, মিডিয়ামকে জীবাণুমুক্ত করা, তারপরে এক্সপ্লান্ট স্থাপন, তারপর ক্যালাস গঠিত হলে, পাতা তৈরি হলে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করা হবে, মূল উৎপাদক মাধ্যম থেকে মূল বেরিয়ে পূরণ পর্যায়ে স্থানান্তর করা হবে। তো মাঠ পর্যায়ে স্থানান্তরের জন্য দেখো এখানে কি আছে। এখানে যে টিস্যুটা, এখানে কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে একটা ঘরের মধ্যে থাকে। তো এখানে চারাগুলা যদি আমি সরাসরি বাইরে পরে দিলে লাগাই দেই, চারাগুলা কিন্তু বাঁচবে না। তো এগুলোর জন্য একটা নির্দিষ্ট নিয়ম ফলো করা হয়, যে এই যে টবের মধ্যে দিয়ে ওটা ওই ওই নির্দিষ্ট তাপমাত্রাতে রাখা হয়। ধরো আজকে একটু বের করা হলো, 1 ঘন্টা বাইরে রেখে আবার ভিতরে ঢুকানো হয়। আবার কালকে আর একটু বেশি, 2 ঘন্টা বাইরে রেখে আবার ভিতরে ঢুকানো হলো। এভাবে বাইরের সাথে পরিবেশের সাথে ব্যালেন্স করে, অভিযোজন কি। এরপরে যখন দেখে যে পুরা সেট হয়ে গেছে সে, তখন বাইরে মাঠ পর্যায়ে একবার দূরে গাছের মধ্যে বিভিন্ন জায়গায় লাগাই দেয়। তো এটা হলো পদ্ধতি, এটা হলো টিস্যু কালচার। এখন যেটা করতে হবে, এটার সাথে হচ্ছে ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা খুব ইম্পর্টেন্ট, টিস্যু কালচারের গুরুত্ব। টিস্যু কালচারের গুরুত্ব বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট টিস্যু কালচারের গুরুত্ব। আচ্ছা, তো টিস্যু কালচারের গুরুত্ব, এটা জাস্ট একটু ভালো করে রিডিং পড়বা। এটা আমি আর কি বলবো, তোমরা অনেক বড় হয়ে গেছো, তোমাদের বোধ জ্ঞান হয়েছে। সো এটা একটু ভালো করে, এই যে টিস্যু কালচারের গুরুত্ব বা ব্যবহার এগুলা আছে, এটা একটু ভালো করে রিডিং পড়বা। খুব ভালো করে একটু রিডিং পড়লে এখান থেকে এমসিকিউ এর জন্য অসংখ্য তথ্য পাবা। তারপরে এই যে যেমন দেখো, এই যে জজবা নামক গাছ হতে নিষ্কাশিত তেল বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। কিসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? এই যে উড়োজাহাজ, উড়োজাহাজ, রকেট প্রভৃতি ইঞ্জিন চালানোর জন্য তিমি মাছের তেল প্রয়োজন। তো তিমি মাছ যদি এভাবে সবাই যদি তিমি মাছকে মেরে তেল ব্যবহার করে, তাহলে তিমি মাছ তো পৃথিবী থেকে হারায় যাবে। তো এটার বিকল্প হিসেবে জোজোবা নামক গাছ থেকে নিষ্কাশিত তেল ওটার বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। এভাবে এগুলা এমসিকিউ, এটা এমসিকিউ এর তথ্য, এমসিকিউ অসংখ্য এমসিকিউ এর মধ্যে আসে। আবার হচ্ছে এই যে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা থেকে বছরে কত 88 কোটি চারা উৎপাদন করা সম্ভব। এটা কি চারটেখানি কথা নাকি? হিউজ, এটা খামখেয়ালি কথা না। সো এই টাইপের যত এমসিকিউ গুলো আছে এখান থেকে টিচিং করবে, এটা যেমন টিস্যু কালচারে ব্যবহার হবে, ঠিক তেমনি ভাবে এই যে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, লিলি, তারপর হচ্ছে জারবেরা, হ্যাঁ, কার্নেশন প্রভৃতি ফুল উৎপাদনকারী বৃক্ষ। তাহলে প্রশ্ন দিবে চন্দ্রমল্লিকা কি, লিলি কি, জারবেরা, কার্নেশাস কি? এগুলো হচ্ছে কি ফুল উৎপাদনকারী বৃক্ষ। এরকম এই যে ঔষধ, বাংলাদেশে এছাড়াও এই যে ঔষধি উদ্ভিদ আছে কিছু কিছু, যেমন অশ্বগন্ধা, সর্পগন্ধা, এগুলো কি ঔষধি উদ্ভিদ। তো এগুলারও টিস্যু কালচার করে সংখ্যায় বাড়ানো যেতে পারে। তো এইভাবে টিস্যু কালচারের যে ব্যবহার আছে এটা একটু ভালোভাবে পড়বা, চেষ্টা করবে একটু স্টেপ বাই স্টেপ আনসার করার জন্য, অথবা পয়েন্ট আকারে আনসার করার জন্য চেষ্টা করবা, সেটা খুব ভালো হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি টিস্যু কালচারের যে টপিক। বলছিলাম যে অধ্যায়টা ছোট, অধ্যায়টা বড় না, অলরেডি একটা অধ্যায়, একটা টপিক আমরা শেষ করে ফেলছি, টিস্যু কালচার। এখন যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিএমও প্রযুক্তি, যেটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি যেটা। তো জিন প্রকৌশল, রিকম্বিনেন্ট, জিএমও প্রযুক্তি কোনটা? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএমও, জিএমওর পূর্ণরূপ কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ট্রান্সজেনিক, এই ট্রান্সজেনিক, জিএমও এবং ট্রান্সজেনিক এক নয়, জিএমও এবং ট্রান্সজেনিক এক নয়। এটার ব্যাখ্যাটা কি, এটার মধ্যে ডিফারেন্সটা কি? এটা ডিফারেন্সটা হালকা একটু বলি।
হালকা একটু বলি, সেটা হচ্ছে রোজা লেগে গেছে বুঝছো। ও আচ্ছা। সো তোমরা তো হচ্ছে আমাদের এফআরবিপি 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় মানে তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো। তো এসি 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিক মানে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে। মনে করো তুমি ক্লাস মানে 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ, এটা হচ্ছে ডিরেক্ট মানে এটা তোমাদের জন্য এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে। তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো এফআরবিপি 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে। সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের এফআরবিপি 25 কোর্সের ক্লাসগুলো দেখেই তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে, বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কীভাবে পড়াইতেছি। বা এত সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না। এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। এগুলার ডেমো ক্লাস আছে, ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে। তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা এসএসসি 26 বা এসএসসি 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের এসএসসি 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেলাম। এসএসসি 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে, এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। তো এখন এখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। এসএসসি 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে, বা 26। তো এইগুলার প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, যে ফুল ফিজিক্স, ঠিক আছে। এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপর এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে। ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলাতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে পিসিবি যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো, তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে। তো এই যে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায়, এবং রেকর্ডেডগুলো প্রিমিয়াম থাকে। এজন্য
লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্ন যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে হয় তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে দিবে, বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে। প্রিমিয়াম রেকর্ডেড মানে কি একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে, ঠিক আছে। তো এগুলা পাবা। তো সেম ভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে দেখো। এরপরে হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলাতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে। তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, এজন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলার নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা, তখন 790 এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স, এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক টু প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হলে তোমার 100%-এর যদি বেশি কোনো বস্তু থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা, এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক টু প্রো কোর্স, বেসিক টু প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক টু প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ। শোনো, জিএমও এবং হচ্ছে ট্রানজেনিক, দুটার মধ্যে ডিফারেন্স কি? বেশিরভাগ ক্ষেত্রেই ডিফারেন্স করাটা কঠিন, দুইটা অনেকটাই একই। হ্যাঁ, অনেকেই বলে যে দুইটা একই জিনিস, কিন্তু এদের মধ্যে হালকা ডিফারেন্স আছে। সহজ ভাষায় বলি, যেমন মানুষের মধ্যে যে ইন্টারনালি পরিবর্তন হচ্ছে, যেমন এখন থেকে 10,000 বছর আগের মানুষগুলা কত কেমন ছিল আর এখন কেমন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মানুষের মধ্যে ইন্টারনাল গঠনের একটা পরিবর্তন হচ্ছে। যেমন আগের মানুষরা একটু লম্বা ছিল, অনেক বড় ছিল, এখন আমরা আস্তে আস্তে খাটো হচ্ছি। তো এইটা হচ্ছে জিএমও প্রযুক্তি, যেটা স্বভাবগতভাবে বিবর্তনীয় মাধ্যমে চেঞ্জ হচ্ছে। যেমন আমরা বাঙালিরা তো এই নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকি, আমাদের গঠন কিরকম, আবার আফ্রিকারা যে যে আফ্রিকা মহাদেশের যে মানুষরা, ওরা অন্য একটা এরিয়াতে থাকে, ওদের গঠন কিন্তু অন্যরকম। এই যে পরিবেশগত কারণে মানুষের গঠনের স্ট্রাকচার একটু চেঞ্জ হয়েছে, ওদের নাকগুলা বুচা হয়, ওদের চুলগুলা কুকরা হয়, আবার আমাদের নাক বুচাও হয়, আবার স্বাভাবিকও হয়, আবার হচ্ছে আমাদের চুল কুকরাও হয়, আবার অস্ট্রেলিয়ার মানুষগুলো সাদা হয়, চুলগুলো লাল হয়, কিন্তু আমাদের চুলগুলো কালো হয়। তো এই যে অঞ্চল ভেদে বৈশিষ্ট্যের আস্তে আস্তে একই প্রজাতির মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্যের মধ্যে কি আসছে, বৈচিত্র্যতা আসছে অটোমেটিক্যালি। হ্যাঁ, ইন্টারনালি একটা বৈচিত্র্যতা চলে আসছে। তো এই যে নতুন বৈশিষ্ট্যটা আসছে, এটা হলো জিএমও। ট্রানজেনিকের ক্ষেত্রে যদি একটা জীবের মধ্যে অন্য জীবের বৈশিষ্ট্য চলে আসে, সেটা ট্রানজেনিক। যেমন ধরো মানুষের মধ্যে অন্য আরেকটা জীবের বৈশিষ্ট্য ঢুকানো হলো, বা একটা জীবের মধ্যে অন্য আরেকটা জীবের বৈশিষ্ট্য ঢুকানো হলো, তখন ওটা ট্রানজেনিকের পর্যায়ে চলে যায়। জিএমওটা কোনো প্রকার ল্যাব পরীক্ষা টরীক্ষা ছাড়া এমনিতেই হয়, হইতে পারে, ইন্টারনালি পরিবর্তন হলে হইতে পারে। ট্রানজেনিকটা এটা অবশ্যই পরীক্ষা করে, এটা অবশ্যই ধরো কৃত্রিম ভাবে করানো হবে, এরকম।
যেমন হচ্ছে ট্রান্সজেন্ডার বলে। ট্রান্সজেন্ডার কি? একজন ধরো অপারেশন করছে, অপারেশন কইরা ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছে, তো এখানে এই যে এটা হলো ট্রান্সজেনিক। কিন্তু আমার মধ্যে যে ইন্টারনাল পরিবর্তন আসছে, যেমন আফ্রিকার মানুষ থেকে বাংলাদেশের মানুষের মধ্যে যে ইন্টারনাল পরিবর্তন আসছে একটা সময়ের সাপেক্ষে, পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে আস্তে আস্তে বিবর্তিত হয়েছে, এইটা হচ্ছে জিওম। তো এইটা সম্বন্ধে আর বেশি কিছু বলা যাবে না, এতটুকু জাস্ট জেনে রাখো। আচ্ছা, তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ কি? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা কি? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, তো এটা আগে আমরা আমরা প্রথমেই কি করব, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলা পড়বো। এটা একটা গ নাম্বারের প্রশ্ন, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রযুক্তির ধাপ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, তো এইটা কিভাবে করা হয়, বা জিএমও প্রযুক্তির ধাপ। তো এইটা তোমরা বলতে পারো যে এটা তো স্যার প্র্যাকটিক্যালি তো এই তো এখান থেকে, আচ্ছা ওইটা আগে বর্ণনাটা পড়ি তারপরে কোশ্চেনটাতে যাই। তো এটার জন্য যেটা করা হয়, সর্বপ্রথম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, এইটা তোমাদের বইয়ের মধ্যে যতগুলা কঠিন টপিক আছে তার মধ্যে একটা অন্যতম কঠিন, মানে বইয়ের ভাষা পড়লে এটা সহজে বোঝা যায় না, কি একটা ঝামেলা। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে তোমার কোনো প্যারা নিও না, জাস্ট চিল। তো এটার জন্য ধরো আমি কি করব, আমাকে একটা কাজ করতে হবে। আমি কি করব, একটা জীবের মধ্যে নতুন একটা বৈশিষ্ট্য আনার চেষ্টা করব। যেমন ধরো, যেমন ধরো আচ্ছা এটা হলো একটা ব্যাকটেরিয়া, ইকোলি ব্যাকটেরিয়া। সাধারণত রিকম্বিনেন্ট ডিএনএ এর জন্য ইকোলি ব্যাকটেরিয়াটাকেই নির্বাচন করা হয়। এদের মধ্যে একটা গোলাকার ডিএনএ থাকে, গোলাকার ডিএনএটাকে বলা হয় হলো প্লাজমিড। এটা হচ্ছে কি? প্লাজমিড, প্লাজমিড। তাহলে অনেক ক্ষেত্রে এটাও একটা কোশ্চেন আসে, ক নাম্বারের ক্ষেত্রে প্লাজমিড কাকে বলে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে যে গোলাকার ডিএনএ থাকে, এই গোলাকার ডিএনএটাকে কি বলা হয়? প্লাজমিড বলা হয়। ওকে, তো এখান এই ব্যাকটেরিয়া থেকে এই প্লাজমিডটা কেটে বের করলাম, এটা হলো ব্যাকটেরিয়ার প্লাজমিড। এর ভিতরে এখন আমি কি চাই, আমি একটা জিন বের করব। ধরো এটা একটা আমার কাঙ্ক্ষিত জীব, এটা হলো কাঙ্ক্ষিত জীবের ডিএনএ। এই ডিএনএটা হচ্ছে রঙের জন্য দায়ী। ধরো এটা, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জিন, এটা আমি ব্যবহার করব, এটা আমার দরকার, এই জিনটা আমার দরকার। আমার একটা নীল রঙের জিন দরকার। তো আমার যে এটা যে নীল রঙের জিন, আমি কিভাবে বুঝবো? এই জন্য এই টেস্ট গুলো অনেকবার করা হয়, যে একবার এখান থেকে কাটলাম, না এটা রঙের না, তাহলে এখান থেকে কাটবো, তারপরে এখান থেকে কাটবো, এভাবে। এই জন্য এটা ব্যয়বহুল প্রক্রিয়া, ঠিক আছে। তো কাঙ্ক্ষিত জিনটা কাটা হবে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা, এই জিনটা কাটা হলো। ধরো এই যে জিনটা কাটা হলো, কি এনজাইম দ্বারা কাটা হলো? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। এই জিনটা এখন আমি এই প্লাজমিড ডিএনএ ধরো এখানে এতটুকু আমি কাটলাম, কেটে ফেলায় দিলাম। তাহলে এই ডিএনএটা আমার এখন হলো এই যে এরকম হয়েছে, একটু আমি কেটে ফালায় দিছি, এরকম এই জায়গাতে আমি এটা প্রতিস্থাপন করে দিই। এটা যদি আমি প্রতিস্থাপন করে দেই, তাহলে নতুন একটা ইয়া পাবো আমি, নতুন একটা পাইলাম, এই যে এতটুকু। যেমন ধরো এটা ধরো এই যে, তো এই যে নতুন একটা ডিএনএ আমি পাইলাম। এটা যদি রঙের জন্য জিন হয়, তাহলে রঙের জিনটা নতুন করে ওর যে একটা অংশ ছিল জিনের অংশ বৈশিষ্ট্য, এটা কিন্তু আমি কেটে ফেলায় দিছি। ওই জায়গাতে আমি আমার কাঙ্ক্ষিত জিন যেটা, ওইটা আমি লাগাই দিছি। তার মানে এই প্লাজমিড ডিএনএটা যে তৈরি হয়, এটা নতুন বৈশিষ্ট্য। এটার মধ্যে যে রঙের জিন যদি হতে থাকলে রঙের জিনটা এখানে অ্যাড হয়েছে। এই যে নতুন বৈশিষ্ট্যের যে ডিএনএটা তৈরি হলো, এটাকেই বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এখান থেকে এটা কিন্তু আমার একটা ক নাম্বার প্রশ্ন হইতে পারে, যে রিকম্বিনেন্ট ডিএনএ বলতে কি, কাকে বলে। রিকম্বিনেন্ট ডিএনএ কি?
যে নতুন বৈশিষ্ট্যের যে ডিএনএ আবিষ্কৃত মানে প্রস্তুত করা হয় জিএমও প্রযুক্তির মাধ্যমে বা জিন স্থানান্তরের মাধ্যমে, নতুন বৈশিষ্ট্যের যে ডিএনএ প্রস্তুত করা হয়, নতুন বৈশিষ্ট্যের ডিএনএটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। তাহলে এই যে নতুন বৈশিষ্ট্যের একটা ডিএনএ আমরা পাইছি, তো এই যে এটার জন্য আমরা কি করছি, এখানে ডিএনএ কাটছি কেটে জিনটাকে আলাদা করছি, আবার এই ডিএনএ থেকে এই জিনটা কাটা এই জিনটা এখানে গাঁথছি। তো ডিএনএ কাটার জন্য একটা এনজাইম প্রয়োজন হয়, সেটার নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। তো এটাও কিন্তু আমার ক নাম্বারের একটা প্রশ্ন, বা ক নাম্বারের প্রশ্ন যে রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি, বা রেস্ট্রিকশন এনজাইম কাকে বলে। তো রেস্ট্রিকশন এনজাইম কাকে বলে? ডিএনএ থেকে জিন কাটার জন্য যে এনজাইম ব্যবহার করা হয়, জিন কাটার জন্য, কর্তনের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আবার এই জিনটা এখানে যে গাঁথামো, এখানে যে লাগামো, মানে গাঁথতে হইব, এখানে লাগাইতে হবে না, এই জিনটা লাগানোর জন্য একটা এনজাইম প্রয়োজন হয়। সেই এনজাইমটার নাম কি? সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেস এনজাইম। তাহলে দেখো, জিন কাটার জন্য একটা এনজাইম লাগে রেস্ট্রিকশন এনজাইম, জিন গাঁথার জন্য একটা এনজাইম লাগে লাইগেস এনজাইম। তো এখন আমি এটা করতে ধরো আমার 1,00,000 টাকা খরচ হয়েছে, তো পাইছি একটা একটা নতুন রিকম্বিনেন্ট ডিএনএ পাইছি। তো যে কোনো মুহূর্তে এটা কি হতে পারে? নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমার 1,00,000 টাকা নষ্ট। সেটার জন্য কি করা হয়, যেহেতু এই জন্যই প্লাজমিড ডিএনএটার জন্য এই জন্য ইকোলি ব্যাকটেরিয়াকে নির্বাচন করা হয়, ইকোলি ব্যাকটেরিয়া। এখন কি করা হবে, এই রিকম্বিনেন্ট ডিএনএটা ওই ব্যাকটেরিয়ার ভিতরে আবার ঢুকায় দেওয়া হবে। ধরো এটা হলো একটা ব্যাকটেরিয়া, এটা আমি কি করলাম, ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকায় দিলাম। এতে এখন কি হবে, এখন হচ্ছে এই যে এই ব্যাকটেরিয়াটা কি করবে, এই ব্যাকটেরিয়াটা এখন ব্যাকটেরিয়া দ্রুত সংখ্যা বৃদ্ধি করে, একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, তাহলে অল্প সময়ের মধ্যে অসংখ্য হয়ে গেল গা। তাহলে আমি এটা ব্যবহার করবো, এটা নষ্ট হলেও আর একটা ব্যবহার করবো, আর একটা ব্যবহার করবো। ব্যাকটেরিয়ার এটাকে ক্লোনিং করা হয়, বহু কপি তৈরি করা হয়, যাতে আমি এটা ব্যবহার করতে পারি, অসংখ্যবার যেন ব্যবহার করতে পারি, আমার টাকাটা যেন লস না হয়, আমি যেন চেক করে দেখতে পারি। সো এইটা হচ্ছে আমার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ধাপ। তার মানে প্রথম ধাপ হচ্ছে এই যে পোষক হিসেবে ইকোলি ব্যাকটেরিয়াকে নির্বাচন করা, কাঙ্ক্ষিত, তারপরে হচ্ছে কাঙ্ক্ষিত, আমার যে কাঙ্ক্ষিত ডিএনএ, এখান থেকে কাঙ্ক্ষিত জিনটাকে কর্তন করা, তারপরে এই প্লাজমিড, এই ইকোলি ব্যাকটেরিয়াতে প্লাজমিডকে আলাদা করা, প্লাজমিডের একটা অংশে জিনকে কর্তন করে এখানে যে কাঙ্ক্ষিত জিন এখানে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কর্তন করা এবং লাইগেজ এনজাইম দ্বারা গাঁথা। এর ফলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত হলো। এই রিকম্বিনেন্ট ডিএনএ যেটা এটাকে বহু কপি তৈরি করার জন্য, বিভিন্ন অনেকগুলো কপি তৈরি করার জন্য ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তর করা হয় এবং প্রয়োজন মাফিক এটাকে ব্যবহার করা হয়। এভাবেই রিকম্বিনেন্ট ডিএনএ বা নতুন বৈশিষ্ট্যের ডিএনএ প্রস্তুতি হয়। এভাবে নিজের মতো করে আমি দিব। বইয়ের মধ্যে অনেক কঠিন ভাষা আছে, ওগুলা কোনো দরকার নাই, অত কঠিন ভাষা দরকার নাই। তো এটা আমি আরো একটু সহজ করে, আমার যে সহজ বায়োলজি বই আছে এখান থেকে একটু বলি, তাহলে তোমরা আরো একটু সুন্দরভাবে বুঝবা। এই যে প্রথমে দাতাজীব থেকে কাঙ্ক্ষিত জিন সহ ডিএনএ অণু পৃথক করা হয়। দাতাজীব দাতাজীব থেকে, এই যে দাতাজীব, এটা তো একজনের কাছ থেকে আমি নিচ্ছি। ধরো কোনো গাছ হইতে পারে, প্রাণী হইতে পারে, যেমন ধরো দেশি গরু, এখানে আমি হচ্ছে অস্ট্রেলিয়ান গাভী বেশি দুধ দেয়, তো বেশি দুধ হওয়ার জন্য একটা জিন আছে, ওই জিনটা আমি নির্বাচন করতে চাচ্ছি। 1 নাম্বার পয়েন্ট, নির্বাচন করে এটা আমি দেশি গরুর জিনের মধ্যে দিয়ে দেবো, যাতে আমাদের দেশি গরুর দুধ বেশি হয়। এখন তাইলে হচ্ছে প্রথমে দাতা, যে এই অস্ট্রেলিয়ান গরু, ওটা হলো দাতা, অস্ট্রেলিয়ান গরু থেকে আমি একটু মাংসপেশি নিয়ে একটু ডিএনএ সেখান থেকে নিমু, ডিএনএ নিলাম, এটা দাতা জীব থেকে আমি ডিএনএ নির্বাচন করলাম, কাঙ্ক্ষিত জিন, ওই যে দুধ বেশি হওয়ার যে জিন সেটাকে আমি নির্বাচন করলাম, এই যে কাঙ্ক্ষিত জিন, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এটা নির্বাচন করলাম। এখন আমি প্লাজমিড ডিএনএ আলাদা করবো, জিনটা এটা, এই জিনটা বসায় দিয়ে ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে বহু কপি তৈরি করবো, অনেকগুলো কপি তৈরি হবে, ওনা একটা একটা করে নিয়ে আমি দেখবো
এইটা হলো দুধের জিন কিনা। কারণ এই ডিএনএর মধ্যে দুধের জন্য জিন আছে, রঙের জন্য জিন আছে, সাইজের জন্য জিন আছে, বিভিন্ন ধরনের জিন আছে। আমাকে আগে এক্স্যাক্টলি বের করতে হবে যে এই জিনটা দুধের জন্য, দুধ উৎপাদন বেশি হওয়ার জন্য নির্দিষ্ট জিন কিনা। জি, ধরো একটা গবেষণা হলো যে আমি দুধের জন্য নিছি, কিন্তু এটা পাওয়া গেছে গায়ের রঙের জন্য। না, তাহলে এটা বাদ দাও, আবার দুধে আবার খুঁজো, আবার রেস্ট্রিকশন এনজাইম না, আবার এটার মধ্যে দিয়ে, হ্যাঁ হ্যাঁ পাওয়া গেল, কলন করার পরে দেখা গেল জি এটাই দুধের জন্য কাঙ্ক্ষিত জিন। তাহলে এখন অনেকগুলা জিন আমার আছে, আমি এটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে অনেকগুলা কপি অলরেডি পাইছি। এখন এগুলা কি করবো? এটা আমি এখন ওইখান থেকে একটা জিন নিয়ে এখন আমি গরুর যে, আমার যে দেশি গরু আছে, ওই দেশি গরুর মধ্যে আমি এটা ট্রান্সফার করি। এরপরে নতুন গরু উৎপাদিত হবে, একটা কোষের মধ্যে ট্রান্সফার করে দিমু। ওই কোষটা দিয়ে আমি আবার ক্লোনিং করে নতুন একটা গরু বানাবো। মানে বিষয়টা হচ্ছে এরকম লেংথি প্রসেস, অনেক বড় প্রসেস। এটাকে শর্টকাট জাস্ট জাস্ট বুঝানো হয়েছে। ঠিক আছে? সো এই যে অস্ট্রেলিয়ান গাভী রেস্ট্রিকশন এনজাইম যেটা পাইলাম, এনজাইম দিয়ে এটা যে জিন পাইলাম, এটা দেশি গরুর জিনের মধ্যে ঢুকায় দিলাম। ধরো এখান থেকে পাইছি যে এটা দুধ উৎপাদনের জন্য, এখন এটা কি করবো? এটা একটা দেশি গরুর কোষের মধ্যে দিয়ে ওটা দেশি গরুর পেটের মধ্যে দিলে ক্লোনিং হয়ে ওখান থেকে বাচ্চা হবে, স্বাভাবিক জিনিস। এবং হচ্ছে ওইটা নতুন বৈশিষ্ট্য। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ইয়া করব। সো এটা নিয়ে তো প্যারা নাই, এটা চিল, সিম্পল, সহজ ভাবে বলে দিচ্ছি যে প্রথমে হচ্ছে বাহক হিসেবে বাহক নির্বাচন করা, এরপরে দাতা জীব হতে কাঙ্ক্ষিত জিন নির্বাচন করা, পরে জিনটা রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কেটে, হ্যাঁ, পোষকের মধ্যে সেই জিনটাকে বসায় দেওয়া। তো নতুন বৈশিষ্ট্যের যে ডিএনএ তৈরি হয় এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ বহু কপি তৈরি করার জন্য কি করা হয়? বহু কপি তৈরি করার জন্য এটাকে ইকোলি ব্যাকটেরিয়ার মধ্যে বা ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তর করা হয়, এবং ব্যাকটেরিয়া বিভাজনের মাধ্যমে এটা বিভাজিত হয় এবং অনেকগুলো কপি পাওয়া যায়। পরবর্তীতে নিজেদের ইচ্ছা মতো সেটাকে ব্যবহার করা যায়। এভাবে সাজায় গুছায় নিজের মতো করে লেখ। ঠিক আছে? এটা খুব প্যারা নেওয়ার কোনো কিছু নাই, নিজের মতো করে এটা লেখ। ওকে। আচ্ছা, তো এই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ। এর পরবর্তীতে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব। এই যে ডিএনএ প্রযুক্তির গুরুত্ব যেটা, তো যে কোনো কিছুর গুরুত্ব মানে কি, ওইটা আমাকে একটু বেশি বেশি রিডিং পড়তে হবে, বেশি বেশি একটু স্টেপ বাই স্টেপ আনসার করার চেষ্টা করব। এই যে গুরুত্বটা আমরা একটু দেখি। এই দেখো, শস্য উন্নয়ন, এটা বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে শস্য উন্নয়নে। কারণ বিভিন্ন নতুন নতুন জাতের শস্য উৎপাদন করা হয়েছে, নতুন নতুন জাতের শস্য উৎপাদন করা হয়েছে, যেটা ফলে আমাদের, যেমন আগে আমাদের হচ্ছে বিঘা প্রতি ধান হয়তো 5 মণ 6 মণ 7 মণ, এখন বিঘা প্রতি ধান হয় হচ্ছে 20 মণ 25 মণ 30 মণ। সো এই যে উৎপাদনটা বাড়ানো হয়েছে কি, এই প্রযুক্তির মাধ্যমে। এটার জন্য খুবই এমসিকিউ আসে। এই যে বিটি কর্ন এবং বিটি কটন ইত্যাদি নামে অভিহিত করা হচ্ছে। এটা কি? এই যে এই যে শস্যের মধ্যে ব্যাকটেরিয়ার জিন প্রতিস্থাপন করে বিটি কর্ন এবং বিটি কটন আবিষ্কার করা হয়েছে। এই যে বিটি ভুট্টা, বিটি ধান এগুলো উদ্ভাবিত হয়েছে, এগুলো এমসিকিউ এর জন্য আসে। এরপরে হচ্ছে তোমার এই যে দেখো, এরপরে যেগুলা পরীক্ষার মধ্যে বেশিরভাগ আসে, যে ফসলের জাত উদ্ভাবে যে রিং স্পট ভাইরাস, রিং স্পট ভাইরাস প্রতিরোধে সক্ষম কি, যে পেঁপের জাত উৎপাদন করা হয়েছে। রিং স্পট ভাইরাসের মাধ্যমে পেঁপে আক্রান্ত হয়ে খালি বাগানে বাগান নষ্ট হয়ে যায়। তো এটাকে ভাইরাস প্রতিরোধী পেঁপের জাত উদ্ভাবন করা হয়েছে, ওই ভাইরাস আর কাজে লাগবে না। এই যে ছত্রাক প্রতিরোধী জিন স্থানান্তরের মাধ্যমে এই যে লেড ব্লাইট প্রতিরোধী গোল আলু আবিষ্কার করা হয়েছে। সো এই যেগুলা সব এমসিকিউ এর জন্য পড়বা, এবং এই এমসিকিউ এর জন্য তো ইম্পর্টেন্ট এই অধ্যায়টা এমসিকিউ বেশি মূলত। তারপরে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বর্ণনা যদি আসে সেক্ষেত্রে দিবা। আবার দেখো, শুধু শস্য উন্নয়নে গ নাম্বার বা ঘ নাম্বারের প্রশ্ন হইতে পারে। শুধু ঘ নাম্বারে দিছে যে শস্য উন্নয়নে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বর্ণনা, সেক্ষেত্রে কিন্তু স্কিপ করার সুযোগ নাই।
এগুলো সবগুলাই দিতে হবে, একটু ভালো করে পড়তে হবে। এরপরে এই যে আগাছা সহিষ্ণু, তারপরে হচ্ছে এই যে সয়াবিন, এগুলা আছে। আচ্ছা আচ্ছা, এইভাবে তোমরা এটা করে নিবা। সেম ভাবে প্রাণীর ক্ষেত্রেও আছে, এই যেটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, গবাদি পশু যেমন গরুর দুধে বিশ্বের প্রোটিন বৃদ্ধির জন্য প্রোটিন সি জিন স্থানান্তর করা হয়েছে। এই যে এমসিকিউ এর মধ্যে এগুলা আসে যে কোন জিন স্থানান্তর করা হয়েছে গবাদি পশুর মানে দুধ বৃদ্ধির জন্য প্রোটিন সি জিন স্থানান্তর করা হয়েছে। এরপরে হচ্ছে এই যেটা, এটা অনেক ক্ষেত্রে পরীক্ষার মধ্যে আসে যে ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য দুটি জিনিস থাকে, যে সিওয়াইএসই এবং হচ্ছে সিওয়াইএসএম। এই দুইটা হলো ভেড়ার জিনে স্থানান্তর করা হয়েছে যাতে পশমের মান, গুণগত পরিমাণ হয়, উন্নত হয়। পশমের মান উন্নত হইলে ওই ভেড়া পশম দিয়ে যে কাপড় বানানো হবে সেটা বেশি দিন টিকবে, এরকম। এবার মৎস্যের ক্ষেত্রে এই যে মাগুর, কমন কাপ, লইটা, তেলাপিয়া এগুলা নতুন নতুন গ্রোথ হরমোন স্থানান্তর করে অনেক বড় হয়েছে। আগে তেলাপিয়া মাছ ছিল ছোট, আর এখন অনেক বড় বড় তেলাপিয়া মাছ, বিভিন্ন কার্প মাছ, এগুলো অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে, এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ফলে এগুলা হচ্ছে। এবং চিকিৎসা ক্ষেত্রে এটাও খুবই আসে পরীক্ষার মধ্যে, যেমন এই যে ইস্ট নামক ছত্রাক, ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাস ইন্টারফেরন তৈরি হচ্ছে। তাহলে পরীক্ষা আসবে ইন্টারফেরন কিসের দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে ছত্রাকের দিয়ে তৈরি হয়। আবার হচ্ছে প্রশ্ন আসবে যে হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ, এটা তৈরি হচ্ছে কি দিয়ে, ওষুধটার নাম ইন্টারফেরন, এটা হচ্ছে ইস্ট দিয়ে তৈরি হচ্ছে। আবার ইনসুলিন, ইকোলি ব্যাকটেরিয়া থেকে তৈরি হচ্ছে হলো ইনসুলিন। তাহলে দেখো ইন্টারফেরন তৈরি হচ্ছে ছত্রাক থেকে, ইনসুলিন তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া থেকে। এই যেগুলা অসংখ্য অসংখ্য কোশ্চেন। এবং পরিবেশ সুরক্ষায় এভাবে গুরুত্বগুলা নিজের মতো করে একটু ভালো করে পড়বা, এমসিকিউ এখান থেকে আনসার করবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবং তো রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি এগুলা গেল। তো এই হচ্ছে মূলত এই অধ্যায়টার মূল বেসিক আলোচনা। এছাড়া মনে হয় না আর এখান থেকে কোনো কিছু আছে। হ্যাঁ, তো এইগুলা মোটামুটি পড়া গেল, বুঝলাম। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এটা হলো, এটা এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা যে তৈরি হলো, এটা যে ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তর করা যে হবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি, ট্রান্সফরমেশন বলা হয়। ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন প্রক্রিয়া। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি জীব প্রযুক্তির বেসিক আলোচনা, আশা করি এখান থেকে বুঝতে পারছো। তো এটা যেটা বলতেছিলাম এটা মনে হয় বলি নাই, না একটু বলি। যে প্রথমে হলো দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিন সহ ডিএনএ অণু পৃথক করা হবে এবং বাহক ব্যাকটেরিয়া প্লাজমিড ডিএনএ পৃথক করা হবে। প্লাজমিড ডিএনএ, তারপর ডিএনএ হতে রেস্ট্রিকশন এনজাইম, এটা পড়ার দরকার নাই, সহজ ভাষায় বলে দেই। তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে এটা আমি একটু সহজে ব্যাখ্যা করে দেই, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। একটু সহজে ব্যাখ্যা করে দিই। এই যে দাতাজীব হতে, দাতাজীব এবং বাহক হতে প্রথমে ডিএনএ আলাদা করা হবে। দ্বিতীয় স্টেপ, এই যে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ কাটা হবে। তৃতীয় স্টেপ, লাইগেজ এনজাইম দ্বারা ওই জিনটা এখানে গাঁথা হবে। চতুর্থ স্টেপ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত হলে এই রিকম্বিনেন্ট ডিএনএ ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকানো। পঞ্চম স্টেপ, ব্যাকটেরিয়ার বহু কপি তৈরি হলে ওইখান থেকে জিনটাকে বের করে নিজেদের মতো সুবিধার মতো গবেষণায় ব্যবহার করা। কাহিনী শেষ, খালাস, যা, ওকে, ক্লোজ, বন্ধ। এখন আমরা মোটামুটি বেসিক কমপ্লিট। এখন আমরা এই অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ আলোচনা করব। এই পর্যায়ে হচ্ছে আমরা আলোচনা করব হলো সৃজনশীল প্রশ্ন। সো আমরা যেভাবে পড়ছি যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ধাপের যে বর্ণনা আছে এবং হচ্ছে কি বলে টিস্যু কালচারের বর্ণনা আছে, এখান থেকে আরেকটা কথা বলে দেওয়া উচিত। সেটা হলো আমি কিভাবে বুঝবো, আমি উদ্দীপক দেখে কিভাবে চিনবো। উদ্দীপক দেখে বুঝবো কিভাবে যে টিস্যু কালচার, টিস্যু কালচার, উদ্দীপকে কি টিস্যু কালচারের বর্ণনা দিতে কইছে?
টিস্যু কালচার নাকি রিকম্বিনেন্ট ডিএনএ এর কথা বলছে? কিভাবে চিনবো যে টিস্যু কালচার নাকি রিকম্বিনেন্ট ডিএনএ? যদি চারা উৎপাদনের কথা বলা হয়, অল্প সময়ে বেশি চারা পাওয়া যায়, চারা উৎপাদন করা হয়, নার্সারিতে এভাবে চারা উৎপাদন করে, হ্যাঁ, বা হচ্ছে এই গাছটার বীজ হচ্ছে না, ফুল আসে না, এখন কিভাবে এটার বংশধর রক্ষা করা যাবে, হ্যাঁ, এই টাইপের যদি বলে তাহলে সেটা টিস্যু কালচার। আর রিকম্বিনেন্ট ডিএনএ যদি নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, যেমন বৈচিত্র্যতা আসে, উৎপাদন বৃদ্ধি পায়, তারপরে হচ্ছে ইন্টারনালি কোনো পরিবর্তন আসছে, হ্যাঁ, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে, জীব বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে, তারপরে জীবের মধ্যে পরিবর্তন আসছে, উৎপাদন বৃদ্ধি পাইছে, এই টাইপের যদি বলে তাহলে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। সহজ কথা, এটা চারা পাওয়া যাবে, অল্প সময়ে বেশি চারা পাওয়া যাবে, মাতৃগুণ সম্পূর্ণ চারা পাওয়া যাবে, হ্যাঁ, এবং হচ্ছে এখানে নতুন কোনো বৈশিষ্ট্যের সৃষ্টি হবে না। আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে। ওকে, তো মোটামুটি এভাবে উদ্দীপক থেকে আমরা ইন্ডিকেট করতে পারবো। এখন আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। চিত্র এক্স, তো এটা একটা মিডিয়ামের মধ্যে একটা গাছ দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে টিস্যু কালচার, এটা হচ্ছে টিস্যু কালচার। ওকে, চিত্র ওয়াই, এটা একটা ডিএনএ এর মধ্যে আর একটা ডিএনএ স্থানান্তর করা হয়েছে, তার মানে এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ। ওকে, এখন বলছে বিটি কর্ন কি? এই যে একটু আগে আমরা পড়লাম এবং দাগায় দিলাম, একটু আগে আমরা পড়লাম এবং দাগায়ও দিলাম, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে ব্যাকটেরিয়ার জিন শস্যে প্রবেশ করানোর কারণে জেনেটিক ভাবে পরিবর্তিত শস্য সমূহ। তাই বিটি কর্ন হচ্ছে জেনেটিক ভাবে পরিবর্তিত একটি শস্য। বিটি কর্ন কি? জেনেটিক ভাবে পরিবর্তিত একটি শস্য হচ্ছে কি বিটি কর্ন, যেটার মধ্যে বিটি কর্ন হচ্ছে এমন একটা শস্য যেটার মধ্যে নতুন বৈশিষ্ট্য স্থানান্তর করা হয়েছে, নতুন ভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে নতুন শস্য উৎপাদন করা হয়েছে, যেটা জেনেটিক ভাবে পরিবর্তিত শস্যই হচ্ছে কি বিটি কর্ন। জিন প্রকৌশল কি? তো জিন প্রকৌশল কি, এইটা কি নতুন করে বোঝানোর কিছু আছে? জিন প্রকৌশল কি? তো জিন প্রকৌশল যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আলোচনা করে যে শাখায়, যে শাখার মধ্যে জিন নিয়ে গবেষণা করে, জিনের মধ্যে ইন্টারনালি পরিবর্তন সাধন করে, এটা হচ্ছে জিন প্রকৌশল। এক্স পদ্ধতির মাধ্যমে কিভাবে বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলো সংরক্ষণ করা যায় ব্যাখ্যা করো। এক্স পদ্ধতির মাধ্যমে এই যে যখনই বলবে বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণের পদ্ধতি, বিলুপ্ত প্রায় উদ্ভিদ মানে কি? যে সারা পৃথিবীতে ধরো দুইটা গাছ আছে, তাও ফুল ধরা বন্ধ করে দিছে, এখন এই গাছ দুইটাকে আমরা কিভাবে সংরক্ষণ করব? এটা তো আর বীজ হবে না, বীজ না হলে তো এদের গাছের চারাও হবে না, এই জন্য এটা আমরা টিস্যু কালচার করব। টিস্যু কালচার করলে আমরা অসংখ্য চারা কি ব্যাস বিলুপ্ত রক্ষা হয়ে গেল। তাহলে এক্স পদ্ধতির মাধ্যমে কিভাবে বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা যায়, এখানে সরাসরি টিস্যু কালচারের ধাপগুলোর বর্ণনা কি? টিস্যু কালচারের টিস্যু কালচারের ধাপগুলোর বর্ণনা, ধাপগুলোর বর্ণনা, এবং বর্ণনা শেষে আমরা বলবো যে এভাবে চারা উৎপাদনের মাধ্যমে আমরা এক্স এই বিলুপ্তপ্রায় উদ্ভিদ থেকে আমরা কি করতে পারি? সংরক্ষণ করতে পারি। এরপরে ঘ নাম্বার কোশ্চেন দেখো, চিকিৎসা ও পরিবেশ সুরক্ষায় ওয়াই এর গুরুত্ব বিশ্লেষণ করো। একটু আগেই বললাম যে গুরুত্ব রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব আসছে, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব একটা আসছে হলো চিকিৎসায় এবং হচ্ছে পরিবেশ সুরক্ষায়। এই যে চিকিৎসা ক্ষেত্রে এটা পরীক্ষার মধ্যে এটা আসছে, আর পরিবেশ সুরক্ষায় এই যে এটা আসছে। সো দুইটার গুরুত্ব বইয়ের মধ্যে সুন্দরভাবে আছে, একটু রিডিং করবো, পরে দুইটা স্টেপে ট্রান্সলেট করে দেব। ওকে, তাহলে এটা ক্লোজ। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আমজাদ
সাহেবের লেবু বাগানের গাছগুলো রোগাক্রান্ত হওয়ায় ফলন কম দেয়, তাই তিনি গবেষণায় লেবু গাছের কুড়ি থেকে এক প্রকার উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী চারা উৎপাদন করলেন। লেবু গাছের কুড়ি থেকে চারা উৎপাদন করছে, টিস্যু কালচার করছে। আর টিস্যু কালচারের জন্য জীবাণুমুক্ত মাধ্যমকে যখন জীবাণুমুক্ত করা হয় তখন জীবাণুগুলা মরে যায়, এবং যে চারাগুলা হয় এগুলো হলো সুস্থ সবল চারা, যেগুলা হলো রোগাক্রান্ত না। জিএমও কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমই হচ্ছে কি জিএমও। যখন জিনের মধ্যে ইন্টারনাল পরিবর্তন আনা হয় সেটাই হচ্ছে জিএমও। ডাইনোসরের বিলুপ্ত হওয়ার কারণ কি? এটা অধ্যায় 12-র প্রশ্ন, 12 অধ্যায়ের প্রশ্ন, বিবর্তন থেকে প্রশ্ন। ডাইনোসর কেন বিলুপ্ত হয়েছে? একটা জীব কখন বিলুপ্ত হবে? যখন পরিবেশ থেকে সে ওই নতুন পরিবেশে যখন নিজেকে খাপ খাওয়াইতে পারবে না। প্রতিকূল পরিবেশে কোনো জীব যখন নিজেকে খাপ খাওয়াইতে পারবে না, তখন সেই জীব বিলুপ্ত হয়ে যাবে। যে খাপ খাওয়াইতে পারবে সে টিকে থাকবে। তো পৃথিবীতে ডাইনোসরের সময় এমন একটা পরিবেশের সৃষ্টি হলো যেখানে ডাইনোসর নিজেকে খাপ খাওয়াইতে পারতেছে না। খাবারের অভাব বা তাপমাত্রা, পরিবেশ পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে ব্যালেন্স করতে পারে নাই, খাপ খাওয়াইতে পারে নাই, এই জন্য সে বিলুপ্ত হয়ে গেছে। আর যারা খাপ খাওয়াইতে পারছে তারা টিকে আছে। উদ্দীপকের উদ্ভিদটির উন্নয়নে আমজাদ সাহেবের গৃহীত কৌশল ব্যাখ্যা করো। বিভিন্ন উদ্ভিদের উন্নয়নে আমজাদ সাহেবের কৌশলের প্রয়োগ লাভজনক, বিশ্লেষণ করো। তাহলে দেখো, এখানে একটু ভালোভাবে বুঝতে হবে যে এখানে কি টিস্যু কালচারের কথা বলছে নাকি হচ্ছে জিএমও প্রযুক্তির কথা বলছে। এটা একটু ভালো করে তোমাকে বুঝতে হবে। রেস্ট নেই। আল্লাহু আকবার। একটু রেস্ট নিলাম। আচ্ছা দেখো, তো এখানে বলছে আমজাদ সাহেবের লেবু বাগানের গাছগুলো রোগাক্রান্ত হওয়ায় ফলন কম দিছে। তিনি গবেষণায় লেবুর কুড়ি থেকে এক প্রকারের উচ্চ ফলনশীল। তা আমজাদ সাহেব এখানে লেবু বাগান করে, সে সাধারণ একটা কৃষক বোঝাই যাচ্ছে, তার হয়তো একটা নার্সারি আছে, একটা বাগান আছে। সে ইয়া করছে, তো সাধারণ মানুষের তার গবেষণাগারে কিছু করে নাই, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি করে নাই। সে লেবু গাছগুলো কি হয়েছে, রোগাক্রান্ত হয়, ফলন কম হয়েছে। তাহলে কি করতে হবে? একটা সুস্থ পরিসুস্থ একটা বিশুদ্ধ গাছ নিয়ে, স্বাভাবিক একটা গাছ নিয়ে ওখানে টিস্যু কালচার করলে যতগুলা চারা হবে ওইগুলা সব ওই সুস্থ চারা হবে। সো ওইটা আর রোগাক্রান্ত হবে না। এর জন্য তো ওই যে অটোক্লেভ যন্ত্রের মধ্যে জীবাণুমুক্ত করা হয়। তো তার মানে এটা টিস্যু কালচারের কথাই বলছে। গৃহীত কৌশলটা হচ্ছে টিস্যু কালচারের বর্ণনা। এখানে টিস্যু কালচারের ধাপগুলা দিবা। টিস্যু কালচারের ধাপগুলা দিবা। আবার বলছে যে আমজাদ সাহেবের কৌশল প্রয়োগে লাভজনক। এখানে টিস্যু কালচারের ব্যবহার,
টিস্যু কালচারের ব্যবহার নিয়ে আলোচনা করব। এই বর্তমানে উদ্ভিদের টটিপোটেন্ট স্টেম কোষ থেকে হুবহু উদ্ভিদ জন্মানোয় জন্মানোই হচ্ছে না, জীবের জিনোমে এক বা একাধিক জিন প্রবেশ করিয়ে নতুন গুণ সম্পূর্ণ জীব পাওয়া যাচ্ছে। আচ্ছা, তার মানে টটিপোটেন্ট স্টেম কোষ কইছে যেটা দিয়ে হুবহু চারা পাওয়া যায়, স্টেম চারা পাওয়া যায়। তার মানে প্রথম যে কথা বলছে এটা হলো টিস্যু কালচারের কথা বলছে, টিস্যু কালচার। আর দ্বিতীয় যে কথা বলছে জীবের জিনোমে এক বা একাধিক জিন পাওয়া যায়, এই জিন স্থানান্তর করা হয়, এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তার মানে প্রথম ধাপ হচ্ছে টিস্যু কালচার, দ্বিতীয় ধাপ হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখানে ক নাম্বার কোশ্চেন হচ্ছে জীব প্রযুক্তি কি? তো এটা তো আমরা প্রথমে আলোচনা করছি, জীব প্রযুক্তি কি। বায়োলজি এবং টেকনোলজির আন্তঃসম্পর্কিত বিষয়ই হচ্ছে জীব প্রযুক্তি। ওকে, জিএমওতে ইকোলি ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় কেন? ইকোলি ব্যাকটেরিয়াটা কেন ব্যবহার করা হয়? ইকোলি ব্যাকটেরিয়াটা এটা যেহেতু মানুষ ব্যবহার করে, এটা মানুষের জন্য সবচেয়ে কম ক্ষতিকর একটা ব্যাকটেরিয়া। সাধারণত আমাদের পেটের মধ্যে, মুখের মধ্যে, নাভির মধ্যে যেই ব্যাকটেরিয়া থাকে এটি হলো ইকোলি ব্যাকটেরিয়া। হ্যাঁ, মুখের লালার মধ্যে থাকে। তো এই ব্যাকটেরিয়াটা সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়, এবং হচ্ছে এটার মধ্যে প্লাজমিড থাকে, সহজলভ্য, এটা সহজে পাওয়া যায়, মানুষের জন্য ক্ষতিকর না। এই জন্য সবসময় সাধারণত ইকোলি ব্যাকটেরিয়াটাই ব্যবহার করা হয়। এবং এটার মধ্যে প্লাজমিড থাকে, গোলাকার ডিএনএ, যেটা হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটার জন্য সুবিধাজনক এবং এটা ভালো। সো এটা ব্যবহার করা হয়। উল্লেখিত কোষ থেকে উদ্ভিদ জন্মানোর প্রক্রিয়াটি, এই যে উল্লেখিত কোষ থেকে যে টোটিপোটেন্ট স্টেম কোষ থেকে যে উদ্ভিদ জন্মানোর প্রক্রিয়া, টোটিপোটেন্ট স্টেম কোষ থেকে উদ্ভিদ জন্মায়, এই প্রক্রিয়াটা হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচারের বর্ণনা, টিস্যু টিস্যু কালচার। ওকে, এরপর হচ্ছে উল্লেখিত দ্বিতীয় প্রযুক্তির সফলতা বিশ্লেষণ করো। তার মানে হচ্ছে এখানে বলছে এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ডিএনএ প্রযুক্তির গুরুত্ব, গুরুত্ব। সো এটা আমরা বলছি যে এখান থেকে আসে। এবারে দেখো ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার আসতেছে, হয় টিস্যু কালচারের ধাপ, নাইলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, হয় টিস্যু কালচারের ব্যবহার, নাইলে গুরুত্ব, অথবা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব। এই এর বাইরে আসলে কোনো কিছু নাই। তো এখানে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির একটা চিত্র দেওয়া হয়েছে, এক্স পদ্ধতি, তার মানে এটা জিএমও প্রযুক্তি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ওকে, এখানে প্লাজমিড কাকে বলে? তো একটু আগে আমরা বলছি প্লাজমিড কাকে বলে। ব্যাকটেরিয়ার মধ্যে যে গোলাকার ডিএনএ থাকে এটা হচ্ছে প্লাজমিড। ব্যাকটেরিয়ার ভিতরে যে গোলাকার ডিএনএ থাকে তাকে কি বলা হয়? প্লাজমিড। রেস্ট্রিকশন এনজাইমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। রেস্ট্রিকশন এনজাইমের প্রয়োজনীয়তা কি? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ হতে জিন কাটা হয়। তো জিন কাটার জন্য যে এনজাইম সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম আছে বলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা সম্পূর্ণ করা যাচ্ছে। জিন যদি না কাটা যায় তাহলে তো ব্যবহার করা যাবে না। জাস্ট এটা একটু নিজের মতো করে গুছিয়ে লেখা। এম এর অনুলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করো। চিত্র এম এম এম, এই যেখানে এম, এটা হচ্ছে এম। এম হচ্ছে কি দ্বিসূত্রক ডিএনএ। যখনই কোনো কোষ দিয়ে এই যেরকম যখন এই দ্বিসূত্রক থাকবে তার মানে সেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডিএনএ। তো যখন দ্বিসূত্রক থাকবে তখন ডিএনএ, ডিএনএ প্রক্রিয়া, এটা অধ্যায় 12 চ্যাপ্টার 12 থেকে এটা কোশ্চেন হয়েছে। অধ্যায় 12 ডিএনএ অনুলিপন, ডিএনএ অনুলিপনের বর্ণনা। তো এটা আমরা অধ্যায় 12তে খুব ভালোভাবে পড়ছি কিভাবে ডিএনএ অনুলিপন হয়। ওকে, চিকিৎসা ক্ষেত্রে এক্স পদ্ধতির অবদান মূল্যায়ন করো। এক্স পদ্ধতি চিকিৎসা ক্ষেত্রে, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির চিকিৎসা ক্ষেত্রে অবদান বা গুরুত্ব, এটা পরীক্ষায় আসছে। এই যে গুরুত্বটা যদি আমরা দেখি বই থেকে, আমরা আরেকটু দেখি, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে যাচ্ছ? ইরানও যাবে? কই যেতেছ? আচ্ছা, হ্যাঁ
আচ্ছা, আমার সাজেশনটা আমি রেডি করে এক্সপোর্টে দিয়ে যাবো। আচ্ছা, কোন ফোল্ডারে দিতেছে ইরানকে জানাই না, বাকি ক্লাসগুলো কোনটা কোন ফোল্ডারে আছে, কত নাম্বার ভিডিওকে, মানে ইরান যাব না। ইরান চলে যাবে কিন্তু খাতায় লিখে যাই। আচ্ছা, সমস্যা আমারটা আমি যেটা এক্সপোর্ট করি ওটা তো আমার ওই যে জুলকারনাইন খান যেটা আছে ওইটাতেই সবগুলো আমি এক্সপোর্ট করে রাখছি। তাহলে হচ্ছে এই ক্লাসগুলা। এগুলা তো অবভিয়াসলি থাকবে, এগুলা কোনো এডিট টেডিট করা লাগবে না, জাস্ট আপলোড দিবা। আচ্ছা, ঠিক আছে। বেসিক টু প্রোর দুইটা ক্লাস হয়েছে, একটা এমসিকিউ একটা সিকিউ, দুইটা 2 দিনে দিবা। হ্যাঁ, তার ওটা এমসিকিউ হচ্ছে লেকচার 3 আর সিকিউ হচ্ছে লেকচার 4, প্রথম অধ্যায় শেষ। ঠিক আছে। আর এটা যেটা করতেছে এটা 14 পুরা উইদাউট মানে কিছু এডিট টেডিট ছাড়া, এটা হলো ওই এফআরপিবি অধ্যায় 14 যেটা। ভিডিও ওকে, তো এটা দেখো আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, শস্য উন্নয়নে এটা আসছে চিকিৎসা ক্ষেত্রে আসছে। এই যে এই যে চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, এটা কি প্রশ্নটা কি চিকিৎসা ক্ষেত্রে ছিল? হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে এক্স পদ্ধতির মূল্যায়ন। তাহলে এই যে চিকিৎসা ক্ষেত্রে যেখানে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস থেকে ঔষধ ইন্টারফেরন তৈরি করা হচ্ছে, এবং হচ্ছে তোমার ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন তৈরি করা হচ্ছে, যেটা ডায়াবেটিস রোগের চিকিৎসা দিতেছে। তারপরে হচ্ছে যে এই যে yeast থেকে যে মানব বৃদ্ধির হরমোন, গ্রোথ হরমোন, হ্যাঁ এগুলা তৈরি করা হচ্ছে, যেটার কারণে এই যে মানুষ যে খাটো হয়, অনেক সময় কোনো বাচ্চা যদি খাটো হয় এটা কিন্তু ট্রিটমেন্ট নিলে, একটু ডাক্তারি চিকিৎসা করলে একটু লম্বা হয়। সো এই যে এভাবে এগুলা সম্ভব হচ্ছে আর কি। তো অনেক কিছুই এটার মাধ্যমে করা হচ্ছে, তো আশা করি এটাও বুঝতে পারতেছো। নেক্সট কোশ্চেনে যাচ্ছে। জিনগত রূপান্তরের মাধ্যমে বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। যে যখনই বলবে জিনগত রূপান্তরের মাধ্যমে, তার মানে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং। এখন বলবা এই বললেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আবার এই বলেন রিকম্বিনেন্ট ডিএনএ, একই। রিকম্বিনেন্ট ডিএনএ একই, অথবা জিএমও যদি আসে, জিএমও এটার মধ্যেই হবে, এগুলো সব একই। যেটা জিএমএ সেটাই রিকম্বিনেন্ট ডিএনএ, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এখানে এখানে যখন কোশ্চেনের মধ্যে যখন আলোচনা হবে, তখন তুমি রিকম্বিনেন্ট ডিএনএ আর জিএমওর মধ্যে পার্থক্য তোমার আনার দরকার নাই, কারণ ওটি একই, দুটোকে একই মিন করে সৃজনশীল কোশ্চেনটা দিবে। সো এখানে সেপারেট করা কোনো দরকার নেই। স্পেসিফিক যদি কোশ্চেন আসে, এটা আসবে না, এটা তোমাদের আসবে না, বাই স্পেসিফিক করে ওটা তো আমি একটু আলোচনা করছি, বিস্তারিত ব্যাপার আছে এটাতে। তো এক্সপ্লান্ট কি টিস্যু কালচারের জন্য? আচ্ছা, এটা গেল প্রথমটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। পাশাপাশি মৎস্য চিকিৎসা এবং পরিবেশের উন্নয়নে এই প্রযুক্তি ব্যবহার হয়। তার মানে এখানে যে এটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এখানে টিস্যু কালচারে কোনো কিছু নাই। 4 নম্বর প্রশ্নে এক্সপ্লান্ট কি? টিস্যু কালচারের জন্য যে টিস্যু নির্বাচন করা হয় সেটা হচ্ছে এক্সপ্লান্ট। কার্বন ডাই অক্সাইডকে গ্রিন হাউস গ্যাস বলা হয় কেন? কারণ গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস গ্যাস কি? গ্রিন হাউস গ্যাস কি? কিছু কিছু গ্যাস আছে যেটা আমাদের পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করতেছে, যেটা আমাদের কি করে, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করতেছে। এবং হচ্ছে গ্রিন হাউস, এটা এই গ্যাসগুলাকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। তার মধ্যে একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কারণ দিন দিন কার্বন ডাই অক্সাইড আমাদের পরিবেশে, মানে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, পাশাপাশি উষ্ণতাও বৃদ্ধি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তার মানে পরিবেশে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী যে গ্যাসগুলো, এই গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। আর কার্বন ডাই অক্সাইডও হচ্ছে আমাদের বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির জন্য অন্যতম দায়ী একটি গ্যাস, এই জন্য কার্বন ডাই অক্সাইডকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। সাজিয়ে গুছিয়ে লিখলাম। জিনগত রূপান্তরের কৌশল ব্যাখ্যা করো। এই যে এখানে হচ্ছে এই যে জিএমও প্রযুক্তির, এই প্রযুক্তির ধাপগুলো, প্রযুক্তির ধাপগুলো, ধাপসমূহ। তো যখন এই ধাপসমূহ তুমি বর্ণনা করবা, তুমি অবশ্যই চিত্র সহ বর্ণনা করবা, চিত্র সহ বর্ণনা দিবে, চিত্র সহ, ইনশাআল্লাহ। আর উদ্দীপকের শেষাংশে মানব কল্যাণে কি ভূমিকা পালন করছে বিশ্লেষণ করো।
উদ্দীপকের শেষাংশে। তাহলে উদ্দীপকের শেষাংশ মানব কল্যাণে ভূমিকা, এই যে তুমি হচ্ছে টিস্যু কালচারের মৎস্য ক্ষেত্রে ভূমিকা, চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা এবং পরিবেশীয় যে ভূমিকা, এগুলা তুমি একটু বর্ণনা করবা। এগুলা বর্ণনা করবা। এই যে এই যে মৎস্য উন্নয়নের ভূমিকা, চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা, পরিবেশ সুরক্ষায় ভূমিকা, এই তিনটা ভূমিকা বর্ণনা করলেই হইল। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো তো, এটাই যে একটা গাছ থেকে অনেকগুলা গাছ হয়েছে, তার মানে এটা হচ্ছে টিস্যু কালচার। এটা হচ্ছে টিস্যু কালচার। আর এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। বোঝাই যাচ্ছে যে ব্যাকটেরিয়া থেকে কি করছে, প্লাজমিডটা আলাদা করছে। বা এই যে সরি, এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ, এটাকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাইতেছে আর কি। সো এটা হচ্ছে জিএমও প্রযুক্তি। ওকে, এখন বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। অটোজম কি? অটোজম কি? মানুষের মধ্যে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে 22 জোড়া ছেলে মেয়ে উভয়ের সেম, আর এক জোড়া হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স, ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই। এগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এক জোড়া সেক্স ক্রোমোজোম ছাড়া আর যে 22 জোড়া ক্রোমোজোম থাকে এরা হচ্ছে অটোজোম। অটোজোম, ঠিক আছে। আচ্ছা, চিত্র বি এর পদ্ধতি ব্যাখ্যা করো। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, এটা আর বলার দরকার নাই, নতুন করে বলবো না। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ ব্যাখ্যা করো। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা নিরসনে এর ভূমিকা ব্যাখ্যা করো। এই যে টিস্যু কালচার ক্রমবর্ধমান, তাহলে হচ্ছে এটা দিয়ে অনেক বেশি চারা উৎপাদন করা যায়, অল্প সময়ে অনেক বেশি চারা উৎপাদন করা যায়। অনেক বেশি চারা উৎপাদন করে বেশি ফসল ফলানো যাবে। এবং তোমরা দেখবা থাইল্যান্ড, তারপরে হচ্ছে মালয়েশিয়া, ওরা কিন্তু এগুলা বিভিন্ন অর্কিডের ইয়া করে চারা উৎপাদন করে কিন্তু লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু কি বলে, হাজার হাজার বিলিয়ন, মানে কি বলে, বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, কোটি কোটি টাকা। আচ্ছা, এই মোটামুটি গেল। কয়টা আছে আর? হ্যাঁ, এতগুলা মনে হয় না আর দেখানোর দরকার আছে। সেম জিনিস আর একটা দেখায় শেষ করে দিন। যেমন ধরো এখানে চিত্র এক্স, তো এই যে পাতা থেকে নিচে, তার মানে এটা টিস্যু কালচার। এটা হচ্ছে জিএমও প্রযুক্তি। তো আমি যে সাজেশন দিছিলাম, বলছিলাম যদি জিএমও থেকে আসে তাহলে টিস্যু কালচার পড়বা, টিস্যু কালচার থেকে আসে জিএমও পড়বা। কিন্তু কথা হলো দুইটা থেকে আসতেছে। গ নাম্বারে জিএমও আসলে গ নাম্বারে টিস্যু কালচার আসে, অতএব দুইটাই পড়তে হবে। আর একই পড়া, এটা আর নতুন করে কি পড়বে, একই প্রশ্ন বারবার ঘুরে আসতেছে। লোকাস কাকে বলে? ক্রোমোজোমের যে জায়গায়, এটা অধ্যায় 12 প্রশ্ন। আমরা এটাও জানি যে ক নাম্বার খ নাম্বার অন্য অধ্যায় থেকে আসে। ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকে সেটা হচ্ছে লোকাস। সাপ এবং ব্যাঙের মধ্যে কোন ধরনের সংগ্রাম ঘটে? সাপ এবং ব্যাঙের মধ্যে হচ্ছে, এই যে আমরা পড়ছিলাম না অধ্যায় 13-তে, অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, পরিবেশের সাথে সংগ্রাম। অন্তঃপ্রজাতিক সংগ্রাম হচ্ছে নিজেদের মধ্যে সংগ্রাম। আন্তঃপ্রজাতিক মানে হচ্ছে একটা প্রজাতির সাথে আর একটা প্রজাতি। তো এইটা হচ্ছে এই যে অধ্যায় 13 থেকে যেখানে আসছে, এটা এই যে কাছাকাছি আছে, আমরা একটু দেখাই। ও, অধ্যায় 13 না, সরি, এটা হলো অধ্যায় ওই বিবর্তনের মধ্যে, এটা বিবর্তনে যাচ্ছি। এই যে, এই যে সংগ্রাম যেগুলা আছে ডারউইনের মতে, বিভিন্ন ধরনের সংগ্রাম। একটা হলো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আন্তঃপ্রজাতিক সংগ্রাম, এই যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, যেমন সাপের সাথে ব্যাঙের সংগ্রাম, সাপের সাথে ব্যাঙের সংগ্রাম, ব্যাঙের সাথে ছোট মাছের সংগ্রাম, এই টাইপের এগুলা। কে কাকে, আবার ধরো কুমিরের সাথে বাঘের সংগ্রাম, আবার বাঘের সাথে হরিণের সংগ্রাম, এগুলা আন্তঃপ্রজাতিক সংগ্রাম।
অন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে একটা কুকুরের ধরো 5টা বাচ্চা হয়েছে, ওই 5টা বাচ্চার মধ্যে যে প্রতিযোগিতা, একটা বাগানের মধ্যে 5টা আম গাছ লাগাইছি, 4টা ভালো হয়েছে, একটা ছোট হয়েছে, এটা হলো অন্তঃপ্রজাতিক সংগ্রাম, নিজেদের মধ্যে যে সংগ্রাম, এটা হলো অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর পরিবেশ, ধরো ঘূর্ণিঝড় আইসা অনেকগুলো হরিণ মারা গেছে, এটা হলো পরিবেশের সাথে সংগ্রাম। তো এই যে সংগ্রামগুলা, তাইলে হচ্ছে আমার কোশ্চেনটা কি ছিল? আমার কোশ্চেনটা ছিল হচ্ছে সাপ এবং ব্যাঙের মধ্যে যে সংগ্রাম, সাপ এবং যে ব্যাঙের মধ্যে যে সংগ্রাম, এই সংগ্রামটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এক্স এর ধাপ সমূহ ব্যাখ্যা করো। টিস্যু কালচারের ধাপ চিত্র সহ ব্যাখ্যা করব। এক্স এবং ওয়াই এর মধ্যে কোন প্রযুক্তিটি শস্য উন্নয়নে অধিক তাৎপর্যপূর্ণ? শস্য উন্নয়নে, এই শোনো, টিস্যু কালচার শস্যের উন্নয়ন ঘটায় না। টিস্যু কালচার কি করে না? শস্যের উন্নয়ন ঘটায় না। টিস্যু কালচার শুধু বেশি চারা, অল্প সময়ে অধিক চারা উৎপাদন করে, কিন্তু শস্যের মান উন্নয়ন ঘটায় হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো এই যে ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে যে ওই যে শস্য উন্নয়নের যে গুরুত্বগুলো আছে, ওগুলো এখানে আলোচনা করব। এই মোটামুটি আর এখান থেকে কোশ্চেন আলোচনা করলাম না, একই কোশ্চেন বারবার আসে। এই যে উল্লেখিত প্রক্রিয়ার ব্যাখ্যা দাও, দ্বিতীয় প্রক্রিয়াটি গুরুত্ব বিশ্লেষণ করো, একই কোশ্চেন বারবার আসতেছে। ওকে, এখন আমরা কিছু বহু নির্বাচনী কোশ্চেন সলিউশন করব। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু তোমরা আমার স্টুডেন্ট, আমার হচ্ছে তোমার ভালোটাই আমি চাইবো। তো সেটা হচ্ছে তোমাদের জন্য আমি আসলে একটু বারবার বলি। কিসের জন্য বলি? কারণ যাদের কাছে বইটা আছে তারা জানে। এই বইটা যদি আমার এফআরপিবি কেউ যদি বইটা এখনো না নিয়ে থাকো, আসলে তুমি আমার কাছে বায়োলজি পড়তে আসছো, আমার পড়ানো ভালো লাগছে এই জন্যই তো আসছো। এবং হচ্ছে তুমি যদি একটা ব্যাড রিভিউ দাও, সেটা কিন্তু আমার জন্য খারাপ, কারণ পরবর্তীতে আমি হচ্ছে স্টুডেন্ট পাবো না। কারণ এখন অনলাইনের যুগ। আমি যদি তোমাকে শরবতের কথা বলে পানি তোমাকে দেই, তুমি কিন্তু সেটা খাবা না, বা প্রথমবার খাবা, কিন্তু পরের বার কিন্তু তুমি চেষ্টা করবে এটা অন্য কেউ যেন না ক্রয় করে। এটাই স্বাভাবিক। তোমরা আমাদের ক্লাস করা দেখছো, আমরা প্রত্যেকটা বেসিক আলোচনা করছি, সিকিউ আলোচনা করছি। আমাদের ক্লাস প্রথমে আমরা পিডিএফ থেকে পড়ানোর চেষ্টা করছিলাম, পরবর্তীতে এটা আমরা সরে আসছে। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য কত ভালো ওয়েতে পড়ানো যায়। আমরা এখন কিন্তু তোমাকে আশা করি যে কোনো অধ্যায় নিয়ে তোমাদের কোনো ক্লেম নাই। আর একটা মানুষকে 100%ই পছন্দ করবে এরকম না। কিছু কিছু মানুষ তো কিছু কিছু তো পাওয়াই যাবে যদি আমার ক্লাস ভালো লাগে না। But আমি তোমাদের হাইলি রিকোয়েস্ট করব যে দ্রুত বইটা এখন পর্যন্ত যারা সংগ্রহ করে সংগ্রহ করো, খুবই কাজে লাগবে। অ্যাটলিস্ট বলতে পারি যে আত্মপরীক্ষার মাত্র অল্প দিন আছে, দরকার নাই 2টা রাত বা একটা রাত, পরীক্ষার রাতেও যদি একটু 4-5 ঘন্টা যদি পড়ার সুযোগ পাও, এই বইটা পড়ে যাবে। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এতটুক, এটা একটু গুছিয়ে বলতে পারবা যে ক নাম্বারের কোশ্চেন তুমি কিভাবে লিখবা, কতটুকু লিখবা, খ নাম্বারের কোশ্চেনটা কত সাজিয়ে লেখা যায়, গ নাম্বারের কোশ্চেনটা কত সুন্দর করে লেখা যায়, ঘ নাম্বারের কোশ্চেনটা কত সুন্দর করে লেখা যায়। তার মানে তোমাকে চেষ্টা করতে পরীক্ষার খাতাটা কত সুন্দর করা যায়, একটা উত্তর কত সুন্দর সাজানো গুছানো হয়। তো নিতে পারো। এটা যেহেতু আমার অফিসিয়ালি লাস্ট ক্লাস, এই জন্য হচ্ছে লাস্ট বারের মতোই বললাম। রকমারিতে আছে, রকমারি.com এ গিয়ে সহজ বায়োলজি লিখে সার্চ দিলেই হবে। ওয়াফি লাইফ, ওয়াফি লাইফেও পাবা, রকমারিতেও পাবা। আমার কাছে সরাসরি যোগাযোগ করতে পারো হচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা এখন এমসিকিউ এর মধ্যে সলিউশন করব, কয়েকটা এমসিকিউ দেখবো, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এমসিকিউ গুলা কি একটা দেখো, সিউডোমোনাস ব্যাকটেরিয়া কোন কাজটি করে? তো এটা এটা আমরা কিন্তু একটু বই পড়ার সময় একটু বলেও দিছিলাম, পরিবেশের তেল নষ্ট, পরিবেশের তেলের হাত থেকে নষ্ট করে হচ্ছে এই সিউডোমোনাস। যদি আমরা অনেক দূর চলে গেছি, আমরা আবার আমাদের পড়াশোনাতে চলে যাই। এই যে দেখো, সিউডোমোনাস ব্যাকটেরিয়া কি করে, এটার যে গুরুত্বটা আছে। ও, এটা যে পরিবেশ সুরক্ষা। এই যে সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়েছে, সম্ভব হয়েছে, যেটা কি করে, এই যে পরিবেশকে তেল ও হাইড্রোকার্বনের দূষণ থেকে মুক্ত করতে সক্ষম হয়। কারণ হচ্ছে কি, এটা হলো যে
ওই জাহাজের মধ্যে জাহাজের জাহাজগুলা তো তেলবাহী জাহাজ যেগুলা অনেক সময় সমুদ্রের মধ্যে এগুলা ব্রাস্ট হয়ে যায়। ওই যে কি বলে মানে যেটার মধ্যে তেলগুলা থাকে, বাম্পার যেটা, এটা অনেক সময় ছিদ্র হয়ে গেলে সব তেল সমুদ্রের পানিতে চলে যায়। তখন পানি মারাত্মকভাবে দূষিত হয়। আর জানো তেল পানিতে ডুবে না, এটা সারা সাগর ব্যাপী ছড়ায় যায়। মাছ এবং যে ভিতরে যে সামুদ্রিক প্রাণীগুলো আছে এদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। এটা থেকে বাঁচার জন্য জীব বৈচিত্র্যটা রক্ষা করার জন্য বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করছে, যেটা হচ্ছে পরিবেশ থেকে হাইড্রোকার্বনকে মানে ওই যে ওই যেখানে ইয়া হয়ে গেছে ওইখানে ওই ব্যাকটেরিয়াটা ছেড়ে দেয়, ওরা হচ্ছে তেলটা শুষে নিয়ে নেয়। চমৎকার একটা জিনিস। আচ্ছা দেখো, তাহলে পরিবেশের তেল নষ্ট হাত থেকে পরিবেশকে রক্ষা করে সিউডোমোনাস ব্যাকটেরিয়া, এটাই তার কাজ। ওকে, এর পরবর্তীতে হচ্ছে শীতকালের উদ্ভিদ গ্রীষ্মকালে উৎপাদন করা যায়, তো অল্প সময়ে অধিক চারা পাওয়া যায়। তো স্বাভাবিক শীতকালের একটা উদ্ভিদ বীজ শীতকালেই হবে, ওই বীজ থেকে ফল শীতকালে হবে। গ্রীষ্মকালে যেটা ফল পাকে বীজ থেকে ফল হবে, ফল থেকে বীজ হবে, বীজ থেকে চারা হবে, এটা গ্রীষ্মকালে হবে। কিন্তু গ্রীষ্মকালে যদি আমি শীতকালে পেতে চাই, শীতকালে যদি গ্রীষ্মকালে পেতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? টিস্যু কালচার করতে হবে। টিস্যু কালচারের মাধ্যমে আমরা পাবো। তো শীতকালের উদ্ভিদ গ্রীষ্মকালে, গ্রীষ্মকালের উদ্ভিদ শরৎকালে, শরৎকালে তো হেমন্তকালে পাওয়া যাবে। কোনো সময় লাগবে না, টিস্যু কালচার করলেই হবে। সুমনদের নার্সারিতে অল্প সময়ে, এই যে অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা হয়েছে। তো অল্প সময়ে অধিক চারা উৎপাদন করার প্রক্রিয়াটা হচ্ছে কি? টিস্যু কালচার। অল্প সময়ে অধিক চারা পাওয়া যাবে কিসের মাধ্যমে? টিস্যু কালচারের মাধ্যমে। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ আলাদা করে ব্যবহার করা হয়, টিস্যু কালচারের জন্য উদ্ভিদ থেকে একটা টিস্যু নির্বাচন করা হয়, এটাকে কি বলে? এক্সপ্লান্ট বলা হয়। এক্সপ্লান্ট কাকে বলে? টিস্যু কালচারের জন্য যে টিস্যু নির্বাচন করা হয় তাকে এক্সপ্লান্ট বলা হয়। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ আলাদা করা হয় সেটা কি? সেটা হচ্ছে এক্সপ্লান্ট। এখানে প্লাজমিড কি? ব্যাকটেরিয়ার যে ডিএনএ হচ্ছে প্লাজমিড, ব্যাকটেরিয়ার ডিএনএ হচ্ছে প্লাজমিড। মিডিয়াম যে পাঁচটার মধ্যে টিস্যু কালচার করা হবে সেটা হচ্ছে মিডিয়াম। ফিলামেন্ট তো হলো সুতা, এটা তো আর এখানে দরকার নাই। ওকে, পরবর্তী কোশ্চেন, গরুর দুধের আমিষে প্রোটিন বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়েছে? দেখছো কতগুলা বোর্ডে আসছে, 16, 17, 17, 20, কতগুলা বোর্ডে আসছে, এটা কোনো হিসাব নাই। অসংখ্য বোর্ডের মধ্যে এটা আসছে, অনেকগুলা বোর্ডের মধ্যে এটা আসছে। সো গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে যেটা ব্যবহার করা হয়েছে প্রোটিন সি। প্রোটিন সি আমি তোমাদের পড়ানোর সময় দাগায় দিছি। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি জিন স্থানান্তর করা হয়েছে। ওকে, রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে। রিং স্পট ভাইরাস একটু আগে এই যে দেখেন, এটা বলে দিছি না? এটা তো বলে দিছি। এটা হলো এই যে এখানে রিং স্পট ভাইরাস, এই যে রিং স্পট ভাইরাস প্রতিরোধী পেপের জাত উদ্ভাবন করা হয়েছে। সো মোটামুটি যা পড়ছি যেভাবে বলছি এগুলা যদি ফলো করে এখান থেকে 100% কোশ্চেন কমন পাবে, বাইরে কোশ্চেন আসার সুযোগ নাই। রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন হয়েছে পেপেতে। ওকে, এর পরবর্তীতে দেখো, পরবর্তী কোশ্চেন, উড়োজাহাজে চালাতে, এটা তো বললাম যে উড়োজাহাজ চালাতে তিমি মাছের তেল ব্যবহার করা হয়তো, এটা বিকল্প হিসেবে জোজোবা অয়েল ব্যবহার করা হচ্ছে, জোজোবা গাছের তেল ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে রকেট ইঞ্জিনের ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে ব্যবহৃত বিকল্প, এটাও জোজোবা তেল। একই উড়োজাহাজ, উড়োজাহাজ হইতে পারে, রকেটও হইতে পারে, একই জিনিস। এটা আমরা করলাম। টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্রের কত তাপমাত্রা রেখে জীবাণু মুক্ত করা হয়? অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা কত থাকে? 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, এবং ওই ঘরটার তাপমাত্রা থাকে 25 ডিগ্রি +- 2 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো ঘরের তাপমাত্রা। আর চাপ দেওয়া হয় 15 LB পাউন্ড স্কোয়ার ইঞ্চি, এটা হলো চাপ। ওকে, এবং কয় মিনিট রাখা হয়? 20 মিনিট। 20 মিনিট যাবত জীবাণুমুক্তকরণ করা হয়। হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি হয় নিচের কোনটিতে? হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধটার নাম কি? ইন্টারফেরন। ইন্টারফেরন তৈরি করে কি থেকে? ছত্রাক থেকে। ছত্রাক,
এটা কি ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, ব্যাকটেরিয়া? না, ইস্ট। ইস্ট তো এই যে দেখো, হেপাটাইটিস বি ভাইরাসের তৈরি করা হয়েছে। চিকিৎসা কোথায়? এই যে চিকিৎসা, এই যে ইস্ট। ইস্ট নামক ছত্রাক থেকে এই যে হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ ইন্টারফেরন তৈরি করা হয়েছে। সো এই যে ইস্ট নামক থেকে, ইস্ট 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 নামক ছত্রাক, এই ছত্রাক থেকে, ইস্ট নামক ছত্রাক থেকে এই যে ওষুধ তৈরি করা হয়েছে। এই ওষুধটার নাম কি? ওষুধটার নাম হচ্ছে ইন্টারফেরন। ইন্টার ইন্টারফেরন তৈরি করা হয়েছে। ওকে। এরপর হচ্ছে বর্তমানে বাজারে বড় আকৃতির তেলাপিয়া মাছ পাওয়া যায়, এর কারণ কি? বড় আকৃতির তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে, সেটা কি? জিন স্থানান্তর করছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি করছে। জিএমও প্রযুক্তি, জিএমও প্রযুক্তি বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, জিন প্রযুক্তি বা জিন স্থানান্তরের মাধ্যমে তেলাপিয়ার সাইজকে কি করা হয়েছে? বড় করা হয়েছে। তারপর হচ্ছে কোন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া উদ্ভাবন করছে? তো এটা তো বিজ্ঞানীর নাম সরাসরি মুখস্থ, সরাসরি মুখস্থ। এইটা এইটা তোমরা কমেন্ট বক্সে জানাবা যে কোন বিজ্ঞানী এই কাজটা করছে, কোন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে। তো কোনটা হবে এটা তোমরা আমাকে জানাবা, ক, খ, গ নাকি ঘ। ওকে। এর পরবর্তী ধ, গ্ল্যাডিওলাস কি? গ্ল্যাডিওলাস, ওই যে চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, এগুলা কি? এটা হলো ফুল, ফুল গাছ, ফুল উৎপাদনকারী বৃক্ষ। এগুলা কি মরুর উদ্ভিদ? না। অধিক উৎপাদন ফুলের চারা? না। রোগমুক্ত উদ্ভিদের চারা? না। এগুলো হচ্ছে ফুল, মানে গ্ল্যাডিওলাস এক ধরনের ফুল, গ্ল্যাডিওলাস হচ্ছে ফুল। এটা সার্চ দিলে গ্ল্যাডিওলাস কি দেখতে পারবা, কত সুন্দর ফুল। পরিবেশে তেল এবং হাইড্রোকার্বন দূষণ মুক্ত রাখে নিচের কোনটা? আচ্ছা, এটা একটু আগে দেখলাম। তেল মুক্ত করে কোনটা? এই যে সিডোমোনাস ব্যাকটেরিয়া, বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করছে। ওকে। এর পরবর্তীতে কোনটি থেকে বাণিজ্যিক ভাবে ইনসুলিন তৈরি করা হয়? ইনসুলিন, ইনসুলিন, ইনসুলিন। ডায়াবেটিস রোগের যে চিকিৎসা, ইনসুলিন এক ধরনের ব্যাকটেরিয়া, ইকোলি ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা কি? ইনসুলিনটা হচ্ছে ডায়াবেটিস রোগের চিকিৎসা। তাহলে ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে ওই যে আমাদের যে অগ্নাশয় থাকে, অগ্নাশয়ের মধ্যে দুইটা গ্রন্থি থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, এখানে দুইটা হরমোন নিঃসৃত হয়, ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন হরমোনের পরিমাণ কমে গেলে কিন্তু শরীরে কি হয়? ডায়াবেটিস রোগ হয়। তো যাদের ডায়াবেটিস রোগ তারা কিন্তু রেগুলার ইনসুলিন গ্রহণ করে, ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নেয়। তো ইনসুলিন পায় কই? এই ইনসুলিনটা এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ব্যাকটেরিয়া হতে ইনসুলিনটা তৈরি করা হয়। আচ্ছা, জিএমও এর মাধ্যমে ডিএনএ এর কাঙ্ক্ষিত জিন স্থানান্তর সম্ভব। জিএমও প্রযুক্তির মাধ্যমে, জিএমও প্রযুক্তির মাধ্যমে ডিএনএ এর কাঙ্ক্ষিত জিন স্থানান্তর করা সম্ভব ব্যাকটেরিয়া থেকে মানুষে। জি, ব্যাকটেরিয়া থেকে মানুষে সম্ভব, উদ্ভিদ থেকে প্রাণীতে সম্ভব, প্রাণী থেকে উদ্ভিদে সম্ভব, সবই সম্ভব। হ্যাঁ, ছেলে মানুষের জিন মেয়ে মানুষের সম্ভব, মেয়ে মানুষের জিন ছেলে মানুষের সম্ভব, মায়ের জিন সন্তানের মধ্যে স্থানান্তর করা সম্ভব, সবই সম্ভব। ঠিক আছে। ওকে। সুক্রোজ যোগ করলে আবাদ মাধ্যমে কি ঘটে? সুক্রোজ যদি যোগ করা হয় আবাদ মাধ্যম কি হয়? জীবাণুমুক্ত হয়, জমাট বাঁধে, পুষ্টিকর হয়, তরলে পরিণত হয়, পুষ্টিকর হয়। আবাদ মাধ্যমটাকে পুষ্টিকর করার জন্য সুক্রোজ যোগ করা হয়। সুক্রোজ কিন্তু চিনি, মিষ্টি লাগে না? আচ্ছা, কোনটি প্রয়োগ করে ভেড়ার পশমের পরিমাণ অগুণাগুণ বৃদ্ধি করা হয়? ভেড়ার পশমের পরিমাণ প্রয়োগ করে গুণাগুণ বৃদ্ধি করা হচ্ছে সিওএস, ই এবং এম, এইচ। এটা মনে রাখবেন, ই এম জিন স্থানান্তর করে এটা সম্ভব হয়েছে। ভেড়ার পশম বইয়ের মধ্যে এটা পড়ার সময় দাগায় দিছিলাম। আচ্ছা, টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহার হয় কোনটা? টিস্যু কালচার পদ্ধতি, টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয় কি? মূলাংশ, জি মূলাংশ দিয়ে টিস্যু কালচার করা যায়, পরাগরেণু দিয়েও টিস্যু কালচার করা যায়, মুকুল দিয়েও টিস্যু কালচার করা যায়। অতএব সঠিক উত্তর 1, 2 এবং 3, তিনটাই। আচ্ছা, ধানের কোন ভিটামিন স্থানান্তর করা হয়েছে? ধানের মধ্যে কোন ভিটামিন স্থানান্তর করা হয়েছে? ধানের মধ্যে কোন ভিটামিন স্থানান্তর করা হয়েছে? ভিটামিন এ। এই যে এটা একটু আমরা দেখি। তো দেখো, এই যে আমি যে এমসিকিউ করানো মাঝে মাঝে এই যে বোর্ড বইয়ের মধ্যে আমি আসতেছি কেন, আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা এমসিকিউ গুলা এভাবে সলিউশন করবে। এমসিকিউ গুলা এভাবে সলিউশন করলে এটা হলো সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে,
সবচেয়ে বেশি কার্যকরী হবে, যেটা হচ্ছে তুমি গাইডের মধ্যে যে উত্তর দেওয়া আছে ওই উত্তর দেখে দেখে এমসিকিউ পড়বা না, এরকম হাজার হাজার এমসিকিউ মুখস্থ করে কোনো লাভ নাই। শুধু প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনের যে এমসিকিউ গুলো আছে 2017 সাল পর্যন্ত, 2017 সাল পর্যন্ত যে বোর্ড কোশ্চেন গুলা, এগুলা যদি তুমি গাইডের উত্তর ছাড়া নিজে নিজে বোর্ড বই পড়ে পড়ে উত্তর যদি বের করো, তাহলে সেটা 100% কার্যকরী হবে। তোমার শুধু বোর্ডের এমসিকিউ গুলা সলিউশন করার মাধ্যমে শতভাগ এমসিকিউ 25-এ 25 পাবা, একেবারে 100% থাকো, 100% কনফার্ম থাকো। সো এই যে আমি বলছি এটা আমি এখন বের করব, এই যে ধানের যেটা, এই যে দেখো, ধানে ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে কার মাধ্যমে? ধানের মধ্যে। কোন ভিটামিন স্থানান্তর করা হয়েছে? ভিটামিন এ। আমার কোশ্চেনটা কি? আমার কোশ্চেনটা হচ্ছে এই যে ধানে কোন ভিটামিন স্থানান্তর করা হয়েছে? ভিটামিন এ। দেখছো? তো এটা পাশেই ধরো উত্তর লেখা ছিল গাইডের মধ্যে, উত্তর ক। তুমি তো এটাই বললা ভিটামিন এ, কিন্তু এভাবে পড়াটা ইফেক্টিভ না, এটা কাজ করবে না। পরীক্ষার হলে যেমন হবে কি ব্যাপার ভিটামিন সি পড়লাম, একটা ছিল প্রোটিন সি, তখন তোমার মনে হবে এটা ভিটামিন সি। ওই যে গরুর দুধের আমিষের উন্নয়ন ঘটায় প্রোটিন সি, তো মুখস্থ করছে প্রোটিন সি, এমন হবে এটা মনে হয় ভিটামিন সি, তো ভিটামিন সি দিয়ে আয়। কি হলো? ভুল হলো। বোর্ড বই খুঁজে 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 উত্তর বের করবা, তাহলে বেশি কাজে লাগবে। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের, মোটামুটি আমরা শেষ করে ফেলছি। সো তোমাদের প্রতি শেষ নির্দেশনা যেটা, যেহেতু আজকে অফিসিয়ালি শেষ ক্লাস হচ্ছে বায়োলজির জন্য, সর্বশেষ যে নির্দেশনা সেটা হচ্ছে বায়োলজি সাজেশনটা ফলো করবা পরীক্ষার আগের রাতের জন্য। তোমাদের বেসিক সিকিউ এমসিকিউ সবই সুন্দরভাবে সলিউশন করানো হয়েছে, এবং শেষের দিকে এখনো সময় আছে, এমসিকিউ গুলা একটু বোর্ড বই খুঁজে নিজে নিজে বোর্ড বই থেকে বের করে করে উত্তর বের করার চেষ্টা করো, নিজে নিজে করো। বুঝে বুঝে একবার শেষ করো এনাফ, না বুঝে 10 বার শেষ করার কোনো দরকার নেই। আর হচ্ছে মোটামুটি যেভাবে প্রত্যেকটা অধ্যায় যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে ফলো করো, যা পড়াইছি তার ভিতর থেকে 100-এ 100% কমন পাবে, এতটুকু নিশ্চিত থাকো। সো কোনো ধরনের টেনশন নিও না, প্যারা নিও না। চিত্রগুলো একটু প্র্যাকটিস করো, বইয়ের চিত্রগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো। চিত্র আঁকার জন্য দরকার পড়লে আমার যে চ্যানেল আছে, এই যে জুন্নুরাইন খান, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে যাও, এখানে গিয়ে চিত্র আঁকার প্র্যাকটিস, 2টা অ্যান্টিবায়োটিক ক্লাস আছে প্লে লিস্টের মধ্যে, 2টা অ্যান্টিবায়োটিক ক্লাস আছে, ক্লাস 2টা করো। চিত্র কিভাবে আঁকা যায় আমি তো আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে চিত্র আঁকানো দেখাইছি, স্পেশালি ওইখানে আলাদা শুধু চিত্রই দেখানো হয়েছে, ক্লাসগুলো করো। হ্যাঁ, আর যদি সম্ভব হয় বইটা সংগ্রহ করো, সহজ বায়োলজি বইটা খুবই কাজে লাগে। আমি যেভাবে যেভাবে পারো রেজাল্টটা ভালো করো, লিস্ট 90+ মার্ক তোমাকে ক্যারি করতে হবে। যারা 90+ পাইছো তারা চেষ্টা করো 100-তে 100 পাওয়ার জন্য, 100% মার্ক পাওয়ার জন্য চেষ্টা করো। কিভাবে পাবা এটা তোমার ব্যাপার। আমরা আমার ক্লাসগুলো ফলো করে এভাবে আনসার করার চেষ্টা করো। সৃজনশীল যখন আনসার করবা কতটা সুন্দর করে সৃজনশীল আনসার করা যায়। এমসিকিউ দেখবা, এই যে আমি যে বলছি বোর্ড কোশ্চেন যেভাবে এমসিকিউটা সলিউশন করলাম, বুঝে বুঝে সলিউশন করলাম, এভাবে তুমি যদি এমসিকিউ গুলা সলিউশন করো, নিজে নিজে প্র্যাকটিস করো, আশা করি তোমাকে এমসিকিউ থেকে আটকাতে পারবে না। বায়োলজি 25-এ 25। বায়োলজিতে এমসিকিউ সুবিধা হলো বইয়ের মধ্যে হুবহু বইয়ের মধ্যে যা আছে ওই লাইন থেকে উঠায় দেয়, কোনো ধরনের ইন্টারনালি কোনো পরিবর্তন হয়নি, বই থেকে উঠায় দিচ্ছি। এই জন্য বোর্ড বইটা বেশি বেশি রিডিং করো, বোর্ড কোশ্চেন গুলা বোর্ড বই দেখে দেখে সলিউশন করার চেষ্টা করো, এটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করো। পরবর্তীতে তোমাদের জন্য এই সাজেশন হচ্ছে ফাইনাল পরীক্ষা শেষ করে আমাদের বায়োলজি কোর্স, শুধুমাত্র বায়োলজি, এটা তো এফআরপিবি, এটা তো সবগুলো আছে, ওইখানে চাইলে তুমি শুধু আমার বায়োলজি কোর্সটা নিতে পারো ব্যক্তিগতভাবে। আরগুলা পছন্দ হলে নিবা, না হলে নাই। রেদওয়ান স্যারটা পছন্দ হলে নিবা, আমারটা যদি পছন্দ হয় কোনো দরকার নাই, রেদওয়ান স্যারটা পছন্দ হলে পার্সোনালি ওইটা নিবা। এরকম ইন্টারমিডিয়েটের জন্য আমার বায়োলজির জন্য তোমাদের ইন্টারমিডিয়েটে আমার কোর্স আসবে, আমি চেষ্টা করবো আমি তোমাদের আমি এটা আমার, যেহেতু আমি তোমাদের ভালো একটা সার্ভিস দিছি, সো অন্যান্য কোর্সে যে কোনো তুলনায় তুমি আগে আমাকে একটু জাজ করে দেখবে। আমি চেষ্টা করব তোমরা আমার কোর্সে আসো, যেহেতু আমার পড়াশোনায় তোমরা অনেকেই আছে ক্লাস 9 থেকে আমার ক্লাস করতেছে, সো আমার প্রতি একটা ভালোবাসাও তৈরি হয়েছে। সো আমি চাইবো তোমরা আমার কোর্সে আসবা। হ্যাঁ, এবং হচ্ছে এটা আমি তোমাদেরকে কি করতেছি, অ্যাপ্লিকেশন দিচ্ছি যে তোমরা আমার কোর্সে ভর্তি হবে দয়া করে।
তাহলে হচ্ছে এটা ভালো হবে এবং হচ্ছে বেস্ট একটা সার্ভিস পাবা, এটা নিশ্চিত থাকো। যে এখন পর্যন্ত যদি নুরাইন স্যারের প্রতি কনফিডেন্স তৈরি না হয় তাহলে তো আই এম রিয়েলি সরি। ঠিক আছে, আমার জন্য দোয়া করো, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। সো তোমরা তো হচ্ছে আমাদের এফআরবিপি 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় মানে তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো, তো এসি 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিক মানে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে। মনে করো তুমি ক্লাস মানে 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ, এটা হচ্ছে ডিরেক্ট মানে এটা তোমাদের জন্য এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে? তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো এফআরবিপি 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে? সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের এফআরবিপি 25 কোর্সের ক্লাসগুলো দেখেই তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে? বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, একটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কিভাবে পড়াইতেছি। বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না? এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এগুলার ডেমো ক্লাস আছে, ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে? তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা এসএসসি 26 বা এসএসসি 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের এসএসসি 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেলাম। এসএসসি 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে, এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। তো এখন এখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। এসে 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে, বা 26। তো এইগুলোর প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, যে ফুল ফিজিক্স, ঠিক আছে? এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপর এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে? ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলাতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে পিসিবি যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো, তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে? তো এই যে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায়, এবং রেকর্ডেডগুলো প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্নে যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে করো তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে দিবে, বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে? প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে, ঠিক আছে? তো এগুলা পাবা। তো সেমভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে, দেখো। এরপরে হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের, এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলোতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে?
তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, এজন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলার নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা। তখন 790 এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স। এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক 2 প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হলে তোমার 100% যদি বেশি কোনো বস্তু থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক 2 প্রো কোর্স, বেসিক 2 প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক 2 প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ।